আব্বু, তোমাকে কতবার বলেছি আমার সাথে তোমার এই লোকদের পাঠাবে না? কেন রে? ওরা কি করেছে? ওদের জন্য ভার্সিটিতে এসে আমি একটু শান্তি পাই না। ওরা কি করলো? সারাক্ষণ ইউনিফর্ম পরে আমার আশেপাশে ঘুরতে থাকে। ওদের জন্য আমার কোনো বান্ধবী বন্ধু আমার সাথে ঠিকমতো দেখাও করে না। তাদের তো দূরের কথা, ওদের ভয়ে কথাও বলে না। তুই তাহলে কি চাস আমাকে একটু বল তো। বেশি কিছু লাগবে না, তোমার লোকদের আমার সাথে না পাঠালেই হবে। কিন্তু ওরা যদি না যায় তোর সাথে, তাহলে তোর সিকিউরিটি কি হবে? তাছাড়া তুই কি দেখছিস না আমার কত শত্রু আছে? ওরা যদি তোর উপরে আক্রমণ করে বসে, তাহলে তোকে বাঁচাবে কে? তোমার ভয়ে কেউ আমার ক্ষতি করার সাহস পাবে নাকি? বলা তো যায় না কখন কি হয়। আচ্ছা, তোকে সিকিউরিটি নিয়ে যেতে হবে না, এখন তো খুশি? হ্যাঁ আব্বু, অনেক খুশি আমি। কথা বলে ইরা ওর রুমে চলে আসে। এখন চলুন গল্পের কাহিনী সম্পর্কে আপনাদের কিছু কথা বলি। ইরার বাবা একজন আর্মি প্রধান, কিন্তু ইরা একদম সাদামেটে মেয়ে, তবে অনেক রাগী। ইরার সিকিউরিটির কথা ভেবেই ইরার জন্য ওর বাবা ওনার কিছু সৈন্যকে ইরার সাথে পাঠায়, যেন কেউ ইরার কোনো ক্ষতি করতে না পারে। আপাতত এতটুকু তো জেনেছেন, এখন চলুন বাকিটা আপনাদের বলি। অন্যদিকে ইরা তো এখন খুশিতে ভার্সিটিতে যাওয়া আসা করতে থাকে। 7 দিন পরে ইরা যখন ভার্সিটি শেষ করে বাসে আসে, তখনই একটা ছেলের সাথে ইরার ধাক্কা লেগে যায়। এতে পড়ে যাওয়া ধরলে ইরার কোমর ধরে ফেলে। আচমকে এরকম কিছু হবে তা ভাবতেও পারেনি, সেজন্য চিৎকার করতে যাবে, তখনই ইরার মুখ চেপে ধরে। আরে, চিৎকার করার কি আছে? তার আগে বলুন, আপনি কি? আমি এই বাড়িতে নতুন এসেছি। বাড়িতে নতুন এসেছেন তা আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আপনার পরিচয় কি? আমার পরিচয় জেনে আপনার কাজ কি? আপনি তো আজব একটা লোক, তার উপরে মুখের উপরে বেয়াদবি করতেছেন। আপনার কাছে যদি তেমন কিছু মনে হয় তাহলে তো আমার কিছু করার নেই। বাবা, বাবা, ও বাবা! কি হয়েছে ইরা? এভাবে চিৎকার করছিস কেন? এই ছেলেটাকে। আজ থেকে তোর বডিগার্ড। হোয়াট? তোমার কি মাথা ঠিক আছে আব্বু? কয়েকদিন আগেই তোমাকে বলেছি আমার বডিগার্ড লাগবে না, আর 5-6 দিন না যেতে তুমি বডিগার্ড নিয়ে হাজির। দেখ, আমি কোনো রিস্ক চাই না। প্রায় সময় তোর আশেপাশে অনেক লোক দেখা যায় যারা তোর ক্ষতি করতে চায়, সেই জন্য আমি ওকে রেখেছি। ও তোকে সব বিপদ থেকে রক্ষা করবে। তাছাড়া ওর কোনো নির্দিষ্ট পোশাক নেই, যখন যে পোশাক ইচ্ছে হবে তখন সে পোশাক পরবে। এতে তোর কোনো অসুবিধেও হবে না। কিন্তু আমার থেকে দূরে যেন থাকে। দূরেই থাকবে। তাহলে আকাশ, এটার পাশের রুমটা তোমার জন্য রেখেছি, তুমি ওখানে থাকবে আজ থেকে। আব্বু, আমার পাশের রুমে কেন? যদি কোনো বিপদ হয় তাহলে তো ও বুঝতে পারবে। এমনিতে বাসায় 10 জনের মতো সেনা তো আছেই। তোকে ভাবতে হবে না এই নিয়ে। ইরা তো মুখ গোমড়া করে চলে যায়। ইরা যাওয়ার পরে আকাশ আর ইরার বাবা হেসে দেয়। আকাশ, কেমন বুঝতেছো? একটু রাগী, তবে মানিয়ে নিয়ে যাবে। কিন্তু একটা কথা বলা ছিল। কি কথা? আমার আসল পরিচয় কিন্তু কোনোভাবেই ইরাকে দেওয়া যাবে না, এবং কি আমাকে কিন্তু সবসময় সাপোর্ট করতে হবে, যে কোনো মুহূর্তেই আর যে কোনো কাজে। শেয়ার বলতে শত হোক, তুমি এরার। আপনাকে না একটু আগে বলেছিলাম আমার পরিচয় কাউকে বলা যাবে না? ঠিক আছে, মনে থাকবে। পরের দিন ইরা বের হবে, তখন গাড়ির কাছে এসে দেখে আকাশ গাড়ির ভিতরে। আপনি এখানে কেন? আজ থেকে আমি তোমার সাথে ভার্সিটিতে যাব। আমি গাড়ি ড্রাইভ করে নিয়ে যাব আর নিয়ে আসব। আমি কিন্তু আপনাকে খুন করে ফেলবো। বন্দুক চালাতে কি পারেন? না, কেন? বন্দুক চালাতে না পারলে আমাকে মারবেন কি করে? এত কথা না বলে গাড়ির দরজা খুলে দিন, আমি ভেতরে বসবো। আপনার কি হাত নেই? নিজের দরজা খুলে তারপর ভিতরে ঢুকবেন। আমি আপনার ড্রাইভার নই যে দরজা খুলে দিব। আমিও দেখবো তোর এই চাকরি কতদিন টিকে। বেশি পটর পটর করলে গাড়ির ভেতরে মেরে রেখে দেব। এই, তুই চিনিস আমি কে? ভিতরে বসবি নাকি এখানে গুলি করে মাথার খলিটা আলাদা করে দেব? ইরা তো এবার আকাশের কথাই উল্টো ভয় পেয়ে যায়, কেননা এরকমভাবে ধমক দিয়ে ওর সাথে কেউ কখনো কথাই বলেনি। কিন্তু আচমকা কেউ ধমক দেওয়াতে ইরা তো সামলাতে পারেনি, সেজন্য চুপ করে গাড়িতে এসে বসে। এদিকে আকাশ গাড়ি চালাতে থাকে, তখন একটা মেসেজ আসে আকাশের ফোনে। মেসেজটা পড়ে মোবাইল রেখে দেয়। একটু সামনে সেই রেস্টুরেন্টের সামনে গাড়ি রেখে ইরাকে বের হতে বলে। আমি কেন বেরোবো? কারণ তোমাকে আমি এখানে বিক্রি করে দেওয়ার জন্য এনেছি। এদের কাছে বিক্রি করে দেব।
আমাকে বাঁচাও, আমি বাবার কাছে যাবো, এই ছেলে আমাকে জোর করে বিক্রি করে দিতে চাইছে। ইরার এমন আচরণে আকাশ তো পুরোই অবাক, কেননা ইরার একবার এক এক রকম গুণ আর স্বভাব আকাশের সামনে আসতে থাকে, তাও নিজেকে সামলে নাই। ইরা তো বের হতেই চাইছে না, সেজন্য ওকে জোর করে বের করে, কিন্তু ভিতরে যেতে চাইছে না বলে কোলে নিয়ে ভিতরে আসে। এসে একটা কেবিনে চলে আসে। ওখানে ওয়েটারকে খাবার দেওয়ার জন্য বলা হয়। ওয়েটার অর্ডার নিয়ে চলে আসে। ইরা বসে আছে, সাথে ভাবছে আকাশ যে এমন কিছু করবে তাই ইরা মোটেও ভাবেনি। সেজন্য মনে মনে অনেক গালাগালি করতে থাকে আকাশকে। কিছুক্ষণ যাওয়ার পরে গালাগাল করা শেষ হলে এবার চুপচাপ খাবারগুলো খেয়ে নিন। ও কি করে জানলো আমি ওকে গালাগাল করছি? এখনো অনেক সময় আছে নিজের মনকে প্রশ্ন করার জন্য, এখন খেয়ে নাও। ইরারও ক্ষুধা পেয়েছে, সেজন্য খেয়ে নেয়। খাওয়ার শেষে চলে আসে, কিন্তু অনেকেই বলবেন খাবারের বিল কেন দিল না? আসলে এখানে একটু রহস্য আছে, সে উত্তর যখন আপনারা জানতে পারবেন তখনই বুঝতে পারবেন। ওখান থেকে চলে আসে ভার্সিটিতে। গাড়ি সাইড করে ইরার পিছনে পিছনে আসতে থাকে। ওদের খাবার খাওয়ার জন্য লেট হয়ে যায়, সেজন্য ইরার সব বান্ধবী ক্লাসে চলে এসেছে। সেজন্য ইরাও ক্লাসে চলে আসে, এসে ওর বান্ধবীর সাথে বসে পড়ে। অন্যদিকে আকাশও ক্লাসে এসে বসে পড়ে ইরার পাশে। এতে ইরা তো অবাক, সাথে ক্লাসে থাকা বাকি মেয়েরাও তো আকাশের দিকেই চেয়ে আছে। আশার পাশে বসছেন কেন? দাঁড়িয়ে থাকলে স্যার নানান প্রশ্ন করবে। তাই বলে আমার পাশে বসতে হবে? আমি তো অন্য কাউকে চিনি না যে ওদের পাশে বসবো। যার পাশে ইচ্ছে হয় বসো, কিন্তু আমার পাশে বসা যাবে না। তাছাড়া কিছুক্ষণ পরেই স্যার চলে আসবে, যদি তোমাকে আমার পাশে দেখে তাহলে অনেক প্রশ্ন করবে। দেখা যাক কি হয়। এদিকে ইরা তাকিয়ে দেখে ওর বান্ধবীগুলো আকাশের দিকে তাকিয়ে আছে। তোদের আবার কি হলো? দোস্ত, এই ছেলেটা কে রে? কিরে চুপ করে আছিস কেন? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? ক্লাস তো শেষ হতে দিবি। আচ্ছা, তাহলে অপেক্ষায় থাকলাম। কিছুক্ষণের মধ্যে স্যার তো চলে আসে। উনি ক্লাস করাতে থাকে। তখন আকাশের দিকে ওনার নজর যায়, কেননা আকাশকে ওনার পরিচিত মনে হচ্ছে। এই ছেলে, তোমার নাম কি? তোমাকে এই ক্লাসে আগে তো কখনো দেখিনি। আমার নাম পারভেজ হোসেন আকাশ। আমি এই ক্লাসে পড়ি না, আসলে আমি ইরা ম্যামের বডিগার্ড। দাঁড়িয়ে থাকলে ব্যাপারটা অনেক খারাপ দেখায়, সেজন্য আমি বসে আছি। বাহ, তুমি তো দেখি অনেক স্মার্ট, কিন্তু তোমাকে আমি কোথাও যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। স্যার, মনে না পড়লে মাথা জোর দিয়ে টেনশন করার কোনো মানে নেই। আপনি বরং এদের পড়াতে থাকুন। ঠিক আছে, তাই করতেছি। এদিকে আকাশ বসে আছে, অন্যদিকে স্যার ক্লাস করাতে থাকে। কিছুক্ষণ ক্লাস করানো শেষ হলে ইরা ওর বান্ধবীরা বেরিয়ে পড়ে। ওদের সাথে আকাশও বের হয়। ওরা মাঠে এসে বসে পড়ে, তাও একটা বটগাছের নিচে। বসে বসে গল্প করতে থাকে। তখন ইরা ওর বান্ধবীদের সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। পরিচয় পাওয়ার পরে কি বলছিস? এত সুন্দর আর হ্যান্ডসাম ছেলে কিনা তোর বডিগার্ড? আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি দোস্ত, আমারও বিশ্বাস হয় না। তোদের বিশ্বাস না হলে আমি যে কোনো কিছু করার নেই আমার। তা আকাশ, যাও আমাদের জন্য কফি নিয়ে আসো। কিন্তু ম্যাডাম, আমি যদি এখন কফি আনতে যাই, সে সুযোগে কেউ এসে আপনার ক্ষতি করার চেষ্টা করে, তখন আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন? সত্যি তো ইরা, উনি তো ঠিক কথাই বলেছে। তাহলে কফি আনবে কে? কে আবার? তানু আনবে। আমি কেন যাব? তোদের যেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। রেগে ওখান থেকে উঠে যায়। ইরার সাথে আকাশও আসে। কফি শপে এসে ইরা কফি নিতে থাকে। তখন পাশে থাকা কিছু ছেলে ইরাকে বাজে বাজে কথা বলতে থাকে। সবটা শুনে আকাশের তো মাথায় গরম হয়ে যায়। সেজন্য ওই ছেলেগুলোকে ওখানে মারতে থাকে। আচমকা ওদের মারতে দেখে ইরা নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। আরে ওদের মারছো কেন? তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলতেছে, সেখানে ওদেরকে ছেড়ে দেব নাকি? যথেষ্ট মারা হয়েছে, আর মারতে হবে না। ইরার কথাই ছেড়ে দেয়। এবার ওরা কফি নিয়ে চলে আসে মাঠে। ওখানে বসে বসে ইরা গল্প করতে থাকে। কিছুক্ষণ পর ভার্সিটিতে কয়েকজন গাড়ি আসে। কয়েকটা গাড়ি আসে। ওখান থেকে 10 জনের মতো লোক নামতে থাকে। যদিও আকাশ এসব ব্যাপারে কোনো কিছু জানে না। কিছুটা সময় পার হয়ে যাবার পরে ওই ছেলেগুলো আকাশকে খুঁজতে যায়। সেজন্য ওর পিছনে এসে ওই ছেলেটাকে মারতে হবে।
তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার ওই শালাকে। ওদের তো বুঝিয়ে দিতে হবে কার লোকের শরীরে হাত দিয়েছে ওরা। জি বস, ওকে একটা শিক্ষা তো আজকেই দিতে হবে। শুধু মুখেই কি কথা বলবি নাকি ওকে মারবি? এদিকে লোকজন মারার জন্য প্রস্তুত হয়ে আছে। পিছনে ফিরে আকাশ ওদের দেখতে পায়, সেজন্য কোমর থেকে একটা পিস্তল বের করে। এটা দেখে ওরা ভয় পেয়ে যায়, কেননা ওরা সবাই খালি হাতে এসেছে এখানে। দেখ, তোরা যদি এখানে মরতে না চাস তাহলে ভালোই ভালো এখান থেকে কেটে পড়, নয়তো একটাও বাঁচতে পারবি না। ও তাই নাকি? দেখি কি করতে পারিস। আমরা এখানে কতজন আছি তা দেখছিস? তোরা আছিস 11 জন, আর বন্দুকে আছে 6টা বুলেট। বাকি 5 জনের কি হবে সেটাই ভাবছি। দাঁড়া, একটা কল করে নিই আমি। মোবাইল বের করে 20 সেকেন্ডের মতো কথা বলে মোবাইল রেখে দেয়। এবার বিকির লোক যেই আসতে যাবে, ও লোকেদের পায়ে কারা যেন গুলি করতে থাকে। 4-5 জনের পায়ে গুলি লাগার কারণে বাকিটা তো ওখান থেকে পালিয়ে যায়। কিন্তু এটার জন্য আকাশকে একটা বুলেটও খরচ করতে হয়নি। এখন হয়তো আপনারা বুঝতে পারেননি কারা গুলি করলো আর আকাশও কাদের কল করলো। কোনো কিছুই আপনাদের মাথায় আসছে না। তবে চিন্তা করবেন না, গল্পটার অনেক রহস্য লুকিয়ে আছে। সেসব রহস্য গল্পের সাথে সাথেই প্রকাশ করা হবে। তাহলে এখন গল্পে ফিরে আসি। এটা কি হলো? কোনটা কি হলো? তুমি গুলি করলে না? তাহলে গুলিটা করলো কে? যেই করে থাকো, এতে আপনার কি? আপনার যা দরকার ছিল তা তো হয়েছে, তাহলে নতুন করে আর বলার কি আছে? তবুও জানতে তো ইচ্ছে হয়। সব ব্যাপারে এত না জানাই ভালো। এদিকে ইরা কোনো কথা বলেনি। বিকেলের আগেই ওরা বাসায় চলে আসে। ইরা ওর রুমে চলে আসে, সাথে আকাশ ওর রুমে। এদিকে আকাশ চেঞ্জ হচ্ছিল, তখনই ইরা চিৎকার শুনতে পাই। সেজন্য দৌড়ে ইরার রুমে এসে দেখে ওয়াশরুমের ভিতর থেকে চিৎকারের আওয়াজ আসতেছে। সেজন্য দেরি না করে ভিতরে ঢুকে পড়ে। ওখানে দেখে ইরা একটা টিকটিকি দেখে ভয়ে চোখ ঢেকে রেখেছে। সেজন্য চোখ থেকে কাপড় সরাতেই ভয় আকাশকে জড়িয়ে ধরে রাখে। আকাশ শত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ইরাকে ছাড়াতে পারছে না। সেজন্য টিকটিকিটাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। টিকটিকি চলে গেছে, এবার তো ছেড়ে দেবেন। সত্যি চলে গেছে তো? গেছে। পেছনে তাকিয়ে তো দেখবেন। ইরা তাকিয়ে দেখে সত্যি সত্যি টিকটিকি কোথাও নেই। সেজন্য একটা বড় করে শ্বাস ফেলে। তখন ইরা খেয়াল করে আকাশের শরীরে কোনো শার্ট নেই, পরনে শুধু প্যান্ট পরা আছে। আকাশের 6 প্যাক বডি দেখে ইরা তো পুরাই ফিদা হয়ে যায়। এই টিকটিকি তো চলে গেছে, এবার নিজেকে তো ঢেকে নেবেন। আকাশের কথাই ইরা এবার নিজের দিকে তাকায়। তাকিয়ে আবারও চিৎকার করতে যাবে, তখনই আকাশ মুখে হাত দিয়ে দেয়। বারবার চিৎকার করতেছেন কেন? টিকটিকি তো নেই। আমি টিকটিকির জন্য চিৎকার করছি না। তাহলে অন্য কি কারণে? কারণ হলো তুমি আমার সব কিছুই দেখে ফেলেছো, আবার আমাকে জড়িয়েও ধরে রেখেছিলে এরকম অবস্থায়। এই যে ঝরিয়ে আপনি ধরেছেন, আমি না। কিন্তু দেখাতে ঠিকই দেখে নিয়েছো। তুমি যদি কিছু না পড়ে থাকো তাহলে তো এতে আমার কিছু করার নেই। তবে আমি তো দেখেছি, অন্য কেউ তো দেখেনি। তুমি কোন হরিদাস পাল যে তুমি দেখলে কোনো কিছু হবে না? আমি তোমার বডি গার্ড, সেই হিসেবে তোমার বডি দেখতেই পারি। বডি না দেখলে গার্ড দেবো কি করে? তাছাড়া একটা কথা না বলে পারছি না, তীরগুলো কিন্তু পারফেক্ট জায়গায় আছে, কারণ নজর যেন না লাগে। এই কুত্তা, তুই যাবি এখান থেকে? না আমি এখন আরো জোরে চিৎকার করে বাবা মাকে এখানে আসতে বলবো। ও তাই নাকি? দাও তো চিৎকার, আমিও দেখি কত জোরে চিৎকার করতে পারো। এ কি, তুমি এখানে কেন? এরা কোথায়? ওনার রুমেই তো গেল, এরপর কি করতেছে তা তো আমি জানি না। আচ্ছা তুমি বসো, আমি ওকে নিয়ে আসতেছি। আকাশ খেতে থাকে। ইরার মা ইরাকে ডাকার জন্য রুমে আসে। এসে দেখে ইরাও রেডি হচ্ছে, তবে ইরার ঘাড়ে উনি একটা দাগ দেখতে পায়। ইরা, এটা কিসের দাগ? কোনটা আম্মু? আয়নার সামনে দাঁড়া, তাহলে বুঝতে পারবি। ইরা আয়নার সামনে এসে দাগ দেখে। লজ্জা পাওয়ার মতো অবস্থা, তাও ওর মাকে ব্যাপারটা বুঝতে দেয়নি। সেজন্য কিছু একটা বাহানা বানিয়ে নেয়, যেন ওর মা কোনো কিছু না বুঝতে পারে। সেজন্য দুজনেই একসাথে নিচে নামে। এসে দেখে আকাশের প্রায় খাওয়া শেষ। তোমার এত তাড়াতাড়ি খাওয়া শেষ? আন্টি, আমি তো এসে তাড়াতাড়ি খেতে পারি। কথাটা ইরার দিকে তাকিয়ে বলল। এতে ইরা তো অনেকটা রেগে যায়। এদিকে খাবার খেয়ে আকাশের রুমে চলে আসে। এভাবেই অনেক দিন কেটে যায়। আকাশ এই বাসায় অনেক ভালোভাবেই থাকছে।
রাতের বেলা ইরার বাবা যখন বাসায় ফিরে তখন তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আচ্ছা, তুমি বডিগার্ডকে কেন বাসায় থাকতে দিয়েছো, তার উপর ইরার পাশের রুমে? একটা বডিগার্ডকে তো এরকম করে রাখা ঠিক না। যদি ওই ছেলেটা ইরার কোনো ক্ষতি করে বসে, তার উপর ওই ছেলে সারাক্ষণ ইরাকে বিরক্ত করে। ইরা কিছু করতে এলে ওকে বাধা দেয়। এক কথায় বডিগার্ডের চেয়ে জামাইয়ের অধিকারই বেশি দেখায়। বুঝতে পারছি তোমার কথাগুলো। ইরা তোমাকে বলেছে, তাই তো? ও না বললে আর কে বলবে? আচ্ছা, তুমি এই ব্যাপারে আকাশকে কিছু বলনি তো? আমি তোমাকে জানানোর জন্য অপেক্ষা করতেছি, কারণ তুমি ওই ছেলেটাকে এনেছো, সেই জন্য তোমাকে আগে জানাই। তারপর তুমি যা ডিসিশন নিবে এটাই আমি মেনে নেব। ভালো একটা কাজ করেছো। আকাশকে এই ব্যাপারে কোনো কিছু তুমি বলনি। আমি তোমাকে এখন একটা সত্যি কথা বলবো, যে সত্যিটা তুমি কাউকে বলতে পারবে না। কি সত্যি শুনি? ইরার বাবা ওনার স্ত্রীকে আকাশের ব্যাপারে কিছু কথা বলতে থাকে। সব কথা শোনার পর উনি নিজেই অবাক হয়ে যান। কি বলছো তুমি? আমি ঠিক বলছি, এখন তুমি ভুলে যাও। এই কথা কাউকে বলতে যেও না। আচ্ছা, তাই হবে। পরের দিন আকাশও রেডি হয়ে নিচে নামে, সাথে ইরাও। তবে ইরা আজকে শাড়ি পরেছে। শাড়ি পরার কারণ আকাশ জানে না, সেজন্য খেতে থাকে। কিন্তু আগের তুলনায় ইরার মা আকাশের ভালো খেয়াল রাখতে থাকে। কি ব্যাপার আম্মু, তুমি যদি সবটা ওই ছেলেকেই দিয়ে দাও তাহলে আমি কি খাবো? তুই কি খাবি মানে? তোর জন্য তো সবই দিলাম। তাছাড়া ও যত খাবে তত শক্তি বাড়বে। যত শক্তি হবে তোকে বাঁচাতে পারবে। কথাটা ঠিক বলেছো, কিন্তু কই আমার উপরে তো কেউ ঠিকমতো আক্রমণও করে না। আব্বু শুধু শুধু এই ছেলেটাকে বেতন দিয়ে রাখে। কাজের কাজ তো কিছুই হয় না এদেরকে দিয়ে। এভাবে কথা বলছিস কেন? তাছাড়া তুই শাড়ি কেন পরেছিস? তোমাকে না বলেছি আমার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাব। কিন্তু অনুষ্ঠান তো রাতের দিকে, তুই এখন কেন যাবি? এখন তো দুপুর, আমি এখান থেকে শপিংয়ে যাব, ওর জন্য গিফট কিনবো, তারপরে ওর সাথে গল্প করবো। ঠিক আছে আকাশ, তুমিও ইরার সাথে যাও। আম্মু এটা কেমন কথা? জন্মদিনের পার্টিতে যাব, সেখানে ওকে কেন আমাকে নিয়ে যেতে হবে? ইরা কোনো উপায় না পেয়ে আকাশকে নিয়ে বের হয়। তবে ইরা কয়েকটা দিন লক্ষ্য করে ওরা যখন বের হয় তখন ওদের পিছনে আর 2-3টা গাড়ি ওদের ফলো করতে থাকে। সেই কথাটা ইরা আকাশকে জানায়, কিন্তু আকাশ ইরাকে কিছু একটা বুঝিয়ে দেয়। কী কারণে আকাশ বিষয়টা এড়িয়ে যাচ্ছে তা আপনারা পরে জানতে পারবেন। এখন দেখা যাক একটু পরে কি হয়। কিছুক্ষণ পর ওরা চলে আসে শপিং মলে। ওখানে নদীর জন্য একটা রিং কিনে নেয়। দেখো তো এটা কেমন হয়েছে? দেখতে তো সুন্দর আছে। হ্যাঁ জানি, এটা প্যাক করে দিন। আচ্ছা, বান্ধবীর জন্য এত দামি রিং কি দরকার নিয়ে যাওয়ার? তোর এত সমস্যা কোথায়? এখানে সমস্যার কিছু নেই। বিয়ে হলে একটা কথা ছিল, কিন্তু জন্মদিনে দিয়েছেন সেজন্য এইরকমটা মনে হলো। তোকে এত ভাবতে হবে না। আচ্ছা চল এখন। ওখান থেকে বেরিয়ে পড়ে। বিকেলের দিকে চলে আসে নদীর বাসায়। ইরা আর নদী তো ভিতরে চলে যায়। অন্যদিকে এখানে আকাশ যেমন কাউকেই চিনে না, তাও মোটামুটি ভিতরে এসে বসে থাকে। চারিদিকে মোটামুটি কিছু মেয়ে আর ছেলে আছে। কিছু ছেলের সাথে তো কথা বলতে থাকে। অন্যদিকে সন্ধে হয়ে আসে, তখন অনুষ্ঠান শুরু হতে থাকে। অনুষ্ঠানের মাঝখানে ইরাকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না, যা নদীর কাছ থেকে জানতে পারে। কোন দিকে গিয়েছে ইরা? ইরা তো বললো বাসার ভিতরে যাবে। 20 মিনিট হলো কিন্তু তাও তো এলো না। আচ্ছা, আমি বাসার ভিতরে এসে দেখতেছি। এই বলে বাসার ভিতরে এসে ইরার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু তাও কোনো শব্দ আসছে না। সেজন্য নদীর রুমে আসে। ওখানে এসে খেয়াল করে ওয়াশরুমের ভিতর থেকে শব্দ আসছে। সেজন্য ভিতর থেকে যে দরজাটা খুলবে তখনই ইরা বেরিয়ে আসে। বের হয়ে রুমের মধ্যে থাকা গ্লাস থেকে পানি খেতে থাকে। পানি খাওয়া হয়ে এলে অল্পের জন্য বেঁচে গেলাম। তোমার কি আক্কেল জ্ঞান বলতে কিছুই কি নেই? আরে আমি কি করলাম? বারবার এই ওয়াশরুমের ভিতরেই কেন ঝামেলা করেন? আমি কি করব? ভিতরে গেলাম আর বাইরে থেকে কে যেন দরজা আটকে দিল। আমার কাছে ফোন নেই যে কাউকে কল দিব। আমাকে কেন বলে আসেননি? মানে কি এখন কি ওয়াশরুমে আসার জন্য আপনাকে বলে আসতে হবে? জি হবে। অল্পের জন্য আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল আপনি কেউ কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। আচ্ছা আমাকে কিডন্যাপ করে কার কি এমন লাভ হবে? কার কি লাভ হবে
তা যদি বলে বোঝানো যেত তাহলে তো হতোই। তারপর আমি শুনতে চাই। ঠিক আছে, বলতেছি। এরপর আকাশ কিছু কথা বলতে থাকে। সবটা শোনার পর ইরার মাথায় কিছু কিছু কথা তো ঢুকতে থাকে। তবে আকাশ সত্যি কথা বলার থেকেও মিথ্যা কথাই বেশি বলে, যেন ইরা আকাশের কথাগুলো শুনতে বাধ্য হয়। কিছুক্ষণ পর হায় আল্লাহ, এত কিছু হয়ে যাবে! আর আমি তো ভেবেছিলাম আমাকে নিয়ে কার কি লাভ হবে। সেজন্য তো বলেছি কিছুটা সাবধানে থাকার জন্য। ঠিক আছে, আমি এখন থেকে তাহলে যেখানেই যাব না কেন তোমাকে বলে তারপরে যাব। ঠিক আছে, এখন চলো তাহলে আমরা বাসায় ফিরে যাই। নদীর সাথে কথা বলে নেই তাহলে। এই বলে নদীর কাছে আসে, এসে ওর সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ কথা বলা হলে ওখান থেকে চলে আসে ওরা। এদিকে আকাশের সাথে ইরা আসে বলে ইরার বাবা মা তেমন একটা টেনশন করতো না। রাতে ওরা বাসায় ফিরে। এদিকে আকাশের বাবা হঠাৎ করে আকাশকে কল দেয়। কেমন আছিস আকাশ? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আর আম্মু কেমন আছে? তোর মা আছে ভালো। তুই কবে আসবি? কিছু হয়েছে কি? তোকে যে একবার লন্ডন যেতে হবে। কিন্তু কেন? এরপর আকাশের বাবা কিছু কথা বলতে থাকে, যা শোনার পরে তুমি কোনো চিন্তা করো না, আমি চলে আসবো। কিছুক্ষণ কথা বলার পরে আকাশের কল কেটে দিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আকাশ ইরার বাবা মাকে ব্যাপারটা জানায়। ওনারা শোনার পরে ঠিক আছে, তুমি তাহলে লন্ডন থেকে ঘুরে আসো, ততদিন আমি এরা সিকিউরিটি ব্যবস্থা করে নিব। এটাই ভালো হবে, নয়তো দেখা যাবে পরে আমার মেয়ের না কোনো ক্ষতি হয়ে যায়। তুমি কবে যাবে লন্ডন? কথাটা ইরা শুনতে পায়, সেজন্য উপর থেকেই আব্বু কেন লন্ডন যাচ্ছে? কই কেউ না তো। আমি কিন্তু সবটা শুনেছি আব্বু। তোমরা ওকে লন্ডনে কেন পাঠাচ্ছ? এমনিতেই ছেলেটা একটু ঘুরতে যেতে চেয়েছে সেজন্য। কি তাই বলে লন্ডন? ওনাকে একা একা পাঠানোর কি দরকার? আপনি যখন বলেছেন তখন না হয় নিয়েই গেলাম। কবে যাচ্ছি আমরা? 2 দিন পরেই, এর ভিতরে টিকিট কেটে নেব। ঠিক আছে। এদিকে ইরা লন্ডন যাবে, সেটা আবার ওর বান্ধবীদের জানায়। ওর বান্ধবী সেটা আবার নেটে ছড়িয়ে দেয়, আর সে খবরটা ডেভিল পেয়ে যায়। বস বস, একটা খবর পেয়েছি। জানি আমি, মাত্রই আমি জানতে পারলাম। এখন যদি ওই মেয়েটা চলে যায় তাহলে আমাদের কাজ। একটা কাজ কর, লন্ডনে থাকা আমাদের যে লোকেরা আছে ওদের এই ছবিটা পাঠিয়ে দে, তাহলে আমাদের লন্ডনে যেতে হবে না, ওরাই কাজ করে দিবে। ঠিক আছে বস, তাই করছি। এদিকে ওরা লন্ডন যেতে থাকে। অন্যদিকে ডেভিলের লোকেরাও ছবি পাঠিয়ে দেয়। সেজন্য ওরা যখন এয়ারপোর্ট থেকে বের হয় তখন অনেকগুলো গাড়ি এসে ওদের সামনে দাঁড়ায়। আব্বু কি গাড়িগুলো আমাদের জন্য পাঠিয়েছে? জি, আমাদের জন্য। এখন তাহলে বসে পড়েন। কোথায় যাচ্ছি আমরা? আমরা প্রথমেই হোটেলে যাব। ছি ছি, আমরা কেন হোটেলে যাব? তো এখানে কি আপনার বাবা কোনো বাড়ি কি বানিয়ে রেখেছে যে আমরা সেখানে এসে থাকবো? আরে আমি তো তা বলিনি। তা না বললেও তেমন কিছুই বোঝায়। এত কথা পেঁচাতে হবে না। তাহলে ভেতরে এসে বসেন। এদিকে ওরা তো ভিতরে বসে যায়। এখানে যারা এসেছে ইরাকে নিয়ে যাওয়ার জন্য ওরা আবার ডেভিলকে কল দেয়। কিরে, কাজ কি হয়েছে? বস, কাজ তো উল্টো মনে হয় কঠিন হয়ে যাবে। কঠিন কেন হবে? বস, ওদের নেওয়ার জন্য এখানে 4-5টা গাড়ি এসেছে, প্রতিটা গাড়িতে 4 জন করে লোক আছে। কি বলিস? এত কিছুর আয়োজন ওরা করলো কি করে? আমরা যে এটা করব সেই কথা কি ওরা জেনে গিয়েছে? সেসব তো আপনি জানেন, তবে আমার দিক থেকে তো কোনো কিছু লিক হওয়ার কথা না। তাহলে একটা কাজ করতে পারিস। কি কাজ? ওরা এখানে কেন এসেছে, কি করতেছে, এইসব কিছু ফলো করতে থাকিস। তার সাথে যদি তোদের সম্ভব হয় তাহলে ওদের মেরে ফেলিস। ঠিক আছে, তাই করে নেব যদি সম্ভব হয়। এদিকে আকাশ ইরাকে নিয়ে প্রথমে একটা হোটেলে আসে। ওখানে ওরা দুজনে একটা রুম নেয়, তবে ওই রুমের ভিতরে আলাদা রুম আছে, কেননা আকাশ কোনো রিস্ক নিতে চায় না। ইরাকে একই সাথে রাখতেছে। রুমে এসে ওরা ফ্রেশ হয়ে নেয়। নাস্তা নিয়ে আসতে বলবো কি? বললে তো ভালোই হয়। ঠিক আছে। এদিকে নাস্তার অর্ডার করে, ওয়েটার নাস্তা এসে দিয়ে যায়। অন্যদিকে এখানকার লোকেরা ডেভিলকে সব তথ্য দিতে থাকে এক এক করে, সেগুলো ডেভিল জোগাড় করতে থাকে। এদিকে ইরা তো খাওয়া শেষ হলে আচ্ছা, আমরা এখন এখানে কেন এসেছি? কেন এসেছি মানে? মানে আমরা এখানে কোনো কাজে এসেছি না এমনিতেই ঘুরতে এসেছি? আমরা তো এখানে হানিমুন করতে এসেছি। কিন্তু
হানিমুন তো স্বামী স্ত্রী করে। তো কি হয়েছে? কিন্তু আমার তো বিয়ে হয়নি, তাহলে হানিমুন করবো কার সাথে শুনি? বেশি ভকভক করলে এখানে বিয়ে করে হানিমুন শুরু করে দেব। এই না না, আমি একদম চুপ করে থাকবো, কোনো কথাই বলবো না। না বললেই ভালো। আচ্ছা, এখানে আমরা কতদিন থাকবো তা কি বলা যাবে? এই তো বড় জোর 2-3 দিন থাকা পড়বে, বা এর চেয়ে কম সময় লাগতে পারে। আচ্ছা, আরো কয়েকটা দিন থাকলে হয় না? কেন বলুন তো? না মানে আবার কখনো লন্ডনে আসা পড়বে কিনা, এসেছি যখন পুরো শহরটা একটু ঘুরে দেখার ইচ্ছে ছিল। ঠিক আছে, ঘুরে দেখাবো। সত্যি বলছেন তো? কথাটা শুনেই ইরা খুশি হয়ে আকাশকে জড়িয়ে ধরে। এখানে আচমকা জড়িয়ে ধরবে আকাশ নিজেও ভাবেনি। কিছুক্ষণ পর ইরা ব্যাপারটা বুঝতে পেরে ছেড়ে দেয় আকাশকে। রাতে ওরা দুজনেই আলাদা রুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন আকাশ বের হবে সেজন্য রেডি হতে থাকে। এদিকে ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ রেডি হচ্ছে, সেজন্য তাড়াতাড়ি করে ওর সামনে আসে। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন? অফিসে যাচ্ছি, আমার একটু কাজ আছে, সে কাজটা তো শেষ করতে হবে। আমিও সাথে চলি। তাহলে রেডি হয়ে নিন। কিছুক্ষণের ভিতরে ইরা রেডি হয়ে নিলে ওকে নিয়ে বেরিয়ে পড়ে একটা কোম্পানিতে। এখানে এসেই ওরা দুজন ভিতরে যেতে থাকে। একটা রুমে আকাশ বসে পড়ে। তখন ইরা খেয়াল করে এখানে থাকা প্রায় বেশিরভাগ লোকই আকাশকে চেনে এবং তারা এক এক করে আকাশের হাতে হাত মিলিয়ে কথা বলতে থাকে। ওদের কথা শেষ হলে, কি ব্যাপার, ওরা আপনাকে চিনে কিভাবে? আমি তো এই দেশের ভাষাই জানি না, জিজ্ঞেস করবো কিভাবে? না জানলে চুপ করে বসুন আর আমার সাথে চলুন ভিতরে। আবার কেউ কিছু বলবে না তো? বলবে না, চলুন এখন। এরপর ইরাকে নিয়ে ভিতরে আসে আর ইরাকে আকাশের বিয়ে বলে ওনাদের সাথে পরিচয় করিয়ে দেয়। আসলে ইরা তো ভাষা বোঝে না, সেজন্য আন্দাজ করেই মাথা নাড়িয়ে যাচ্ছে। এদিকে ইরাকে ভিতরে নিয়ে আসার একটাই কারণ ছিল, বাইরে যে লোকগুলো আছে ওদের সাথে আরও অনেক ছেলে আছে। ওই ছেলেগুলো ইরাকে একা পেলেই ওর সাথে উল্টাপাল্টা কিছু করতেও পারে, সেজন্য ভিতরে নিয়ে আসে। অনেকটা সময় পরে ওখান থেকে একটা ফাইল নিয়ে বেরিয়ে পড়ে। এটা কিসের ফাইল? একটা কাজের ফাইল। সেটা তো আমিও জানি, কিন্তু কি লেখা আছে এখানে তা আমি জানতে চেয়েছি। নিজেই পড়ে নাও। পড়তে পারলে তো আপনাকে জিজ্ঞেস করতাম না। এখন ঘুরতে যাবেন নাকি সরাসরি হোটেলে এসে তারপর বের হবেন? আগে হোটেলে যাই, তারপর না হয় ঘুরতে যাব। ঠিক আছে, চলুন। আপনাদের তো বলতে গিয়েছি, এখানে আকাশ যে কাজের জন্য এসেছে সে কাজ শেষ, কিন্তু ইরার জন্য আরও কয়েকটা দিন এখানে থাকতে হবে। কিন্তু ফাইলে থাকা ডকুমেন্টসগুলো ওর বাবাকে পাঠাতে হবে, সেজন্য ফাইল নিয়ে আকাশ হোটেলে চলে আসে। এদিকে ইরা রেডি হতে থাকে। অন্যদিকে ততক্ষণে আকাশ পুরো ফাইলে থাকা সব কিছু স্ক্যান করে এক এক করে ওর বাবাকে পাঠিয়ে দেয়। উনি সবটা দেখার পরে, কিরে তুই ছবি তুলে পাঠিয়েছিস কেন? এখানে আরো 5-6 দিন থাকা পড়বে। তোর না কাজ শেষ? তাহলে আসলে ইরা এই শহরটা ঘুরে দেখতে চেয়েছে, সেজন্য আমাকে যে থাকতেই হবে। তাছাড়া তোমাকে এইগুলো পাঠিয়েছি যেন তুমি কাজটা শুরু করতে পারো। এরপর যখন ফাইল নিয়ে আসবো তখন বাকি কাজও করে নিতে পারবে। ঠিক আছে, সাবধানে থাকিস তাহলে। এভাবেই কথা শেষ করে দিয়ে এবার আকাশ নিজেও ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। কিন্তু এখনও ইরার দিক থেকে কোনো কিছুই জানতে পারেনি, কেননা ইরা তো এখনও সেজেই যাচ্ছে। একটু পরে, আমি রেডি, চলুন তাহলে। আমি তো ইরার দিকে তাকিয়ে অবাক হয়ে যাই, কেননা ইরাকে এত সুন্দর লাগছে যে আমি শুধু তাকিয়ে আছি ওর দিকে। কি দেখছেন? তোমাকে দেখছি। আগে কি কখনো এরকম ভাবে দেখেননি? এর আগে কখনো শাড়ি পরনি তো। এখন চলুন তো। এরপর ওরা চলে আসে সমুদ্রের ধারে। ওখানে ওরা দুজনে অনেকগুলো ছবি ওঠাতে থাকে। যদিও আকাশ নিজের সিঙ্গেল কোনো ছবি তেমন ওঠায়নি, বেশিরভাগ ইরা ছবি উঠিয়েছে আর মাঝে মাঝে ইরার সাথে ছবি উঠিয়েছে। এদিকে ওদের তখন ডেভিলের লোকেরা ফলো করতে থাকে। তখনই ওরা ডেভিলকে কল দেয়। বস, ওরা তো সমুদ্রের পাড়ে ঘুরতেছে। আশেপাশে কোনো সিকিউরিটি বা লোক কি আছে? সিকিউরিটি তো নেই, তবে আশেপাশে লোক আছে। লোক যদি কম মনে হয় তাহলে ওদের উপর অ্যাটাক করবি। এক কথায় মেয়েটাকে জিম্মি করে রাখবি। এর সাথে তো কথা বলা শেষ। অন্যদিকে ওরা আরও অনেকক্ষণ ধরে সমুদ্রের ধারে সময় কাটাতে থাকে। যখন ওরা ওখান থেকে ফেরার জন্য একটু দূরে আসে
তখনই ওই লোকগুলো ওদের পথ আটকে দাঁড়ায়। সেজন্য কি ব্যাপার, এত জায়গা থাকতে আমাদের সামনে কেন? তোদের সামনে কেন এসেছি বুঝতে পারছিস না? বুঝতে পারলে তো আর জিজ্ঞাসা করতাম না। তাহলে শোন, আমরা এসেছি এই মেয়েটাকে তুলে নিয়ে যেতে, আর তুই যদি বাধা দিস তাহলে তোকে মেরে ফেলবো। তাই বলে মাত্র 5 জন লোক এনেছিস? 5 জন কি কম মনে হয়েছে তোর কাছে? তোরা তো 1 মিনিটও টিকতে পারবি না। তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে। তখনই বাকি লোকগুলো এসে আকাশের সাথে মারামারি করতে থাকে। মারামারির এক পর্যায়ে এসে ওরা বুঝতে পারে ওরা চাইলেও আকাশের সাথে পারবে না। সেজন্য ওদের মধ্যে একজন এসে ইরার পেটে চাকু ধরে রাখে। ইরাকে এরকমভাবে চাকু ধরে রাখায় আকাশ ওর মারামারি বন্ধ করে দেয়। এতে ওই লোকগুলো আকাশকে মারতে থাকে। ইরা অনেক কান্না করতে থাকে, কেননা ইরার জন্য আকাশকে মার খেতে হচ্ছে। একটা পর্যায়ে লোকটা আকাশের কাছে এসে চাকু দিয়ে মারতে যাবে, তখনই আকাশ চাকু ধরে ফেলে। এতে হাত দিয়ে রক্ত বের হচ্ছে। ততক্ষণে ওখানে কিছু লোক চলে আসে। এতে ওই লোকগুলো পালিয়ে যায়। ওরা পালিয়ে যাবার পরে ইরা এসে আকাশকে ধরে। তবে মার খেয়েছে বলে আকাশকে কিছুটা দুর্বল লাগছিল। সেজন্য আকাশকে ইরা ওর কাঁধে ভর দিয়ে সাথে লোকজনের মাধ্যমে গাড়িতে এনে বসায়। তারপর নিয়ে আসে হসপিটালে। ওখানে ডক্টর হাতে সেলাই করে দেয়, তার সাথে কিছু ঔষধও লিখে দেয়। সন্ধে হতেই আকাশকে নিয়ে হোটেলে চলে আসে। আপনি রেস্ট করুন, আমি পাশের রুমে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, তবে আজকের ঘটনা কিন্তু আপনার বাবাকে বলবেন না। কেন বলুন তো? বললে উনি শুধু শুধু টেনশন করবে। ঠিক আছে। এদিকে ইরা চেঞ্জ করে নেয়, অন্যদিকে আকাশ শুয়ে আছে। এদিকে ইরা বসে বসে আজকের ঘটনাগুলো ভাবতে থাকে। এদিকে ওদের জন্য খাবারও নিয়ে আসা হয়। ইরা খাবার খেতে বসে যায়। এদিকে আকাশের হাতে ব্যান্ডেজ, তার উপর ব্যথা, সেজন্য ঠিকমতো খেতেও পারছে না, যা ইরা লক্ষ্য করে। তখনই আমি খাইয়ে দিচ্ছি। আরে আমি খেতে পারবো। এতক্ষণ ধরে তো তাই দেখে আসলাম, সেই জন্য চুপ করে থাকো, আমি খাইয়ে দিচ্ছি। এই বলে আকাশকে খাইয়ে দিতে থাকে। তারপর ঔষধ থেকে শুরু করে সব কিছু খাইয়ে দেয়। পরের দিন সকালে আকাশ আবারও বের হয় ইরাকে নিয়ে ঘোরার জন্য। তবে এবার সব রকম প্রস্তুতি নিয়ে তারপর আবার আকাশ বের হয় কিছুক্ষণ পর। আচ্ছা, আমাদের আর কতদিন লাগবে? কি করতে কতদিন লাগবে? মানে শহরটা ঘুরে দেখার জন্য কতদিন লাগতে পারে সেটাই বলছিলাম। আজকে তো পাহাড় দেখতেছি, এরপর এক এক দিন এক এক রকম জায়গা যাব, এই আর কি। সব বুঝতে পারলাম, কিন্তু আমরা এখানে এসেছি কেন? ওই ফাইলটার জন্য। কিন্তু আমি একটা কথা বুঝি না, আব্বুর এদের থেকে ফাইল নিয়ে ওনার কি কাজ? সবটা তো আমি জানি না, স্যার বলতে পারবে। আচ্ছা ভালো কথা, আমরা যে ঘুরতেছি, খাচ্ছি, থাকতেছি, এসবের ডলার তো তুমি একাই দিচ্ছ। তবে চিন্তা করো না, দেশে ফিরলে আমি তোমার সব ডলার দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে দেখা যাবে। এদিকে আকাশ তেমন কোনো কথা বলেনি। এভাবেই ওদের দিন যেতে থাকে। এই কয়েকটা দিনে ইরা আকাশকে খাইয়ে দিতে হয়। তবে কয়েকদিনে ইরা আকাশকে পছন্দ করতে শুরু করেছে। তবে তাও ইরা শিওর না, কেননা হয়তো আকাশের এরকম অবস্থা দেখেই ওর দায়িত্ব থেকে এসব করতেছে, না অন্য কোনো কারণ, তা আজও বোঝা অনেক মুশকিল। এখানে ওদের 5 দিন কেটে যায়। কাল তাহলে আমরা ফিরে যাব। ঠিক আছে। এদিকে ওরা যেদিন ফিরে যেতে চাইবে ওই দিন আবারও ওদের উপর হামলা হতে থাকে। কিন্তু ওখানে আকাশের পরিবর্তে অন্য কিছু লোক এসে ওদের বাঁচায়। এরপর আকাশ আর ইরাকে এয়ারপোর্টের ভিতরে নিয়ে এসে ওরা বেরিয়ে পড়ে। এইসব দেখে ওরা কারা? আমাদের বাঁচিয়ে এভাবে চলে গেল কেন? এইটাই ওদের কাজ। এটাই কাজ মানে? এইসব তুমি বুঝবে না, সেজন্য তোমার চুপ করে থাকাই অনেক ভালো। ইরা তেমন একটা প্রশ্ন করেনি। ওরা কিছু ঘন্টা পরে চলে আসে ওদের দেশে। ওখানে ওদের নিয়ে আসার জন্য ইরার বাবা কিছু সেনা পাঠায়। আপনি ওদের সাথে যান, আমি সন্ধ্যার দিকে আসব। তুমি আমাকে রেখে কোথায় যাবে? এই তো কাজ আছে, কাজটা সেরে আমি চলে আসতেছি। ঠিক আছে। এই বলে আকাশ ওর বাসায় আসে। এসে ওর বাবার হাতে ফাইলটা দেয়। এই নাও আব্বু, তোমার ফাইল। এ কি, তোর হাতে কি হলো? আকাশ, তোর হাতে ব্যান্ডেজ কেন? চুপ করে আছিস কেন? কিছুক্ষণ চুপ করে থাকার পরে ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পর তোকে কে বললো এই কাজ করতে? দরকার নেই এইসব করার।
আমি নিজের কাজে অনেকটা সাকসেস হয়েছি। এই সময়ে যদি আমি চাকরি ছেড়ে দেই তাহলে আমি সবই হারিয়ে ফেলবো। কিন্তু চাকরি করতে করতে তুই যদি নিজেই হারিয়ে যাস? আরে কোনো কিছু হবে না, এত চিন্তা করো না। আচ্ছা আমি এখন আসি, যেতে হবে আমাকে। আচ্ছা তোকে খাইয়ে দিই, এমনিতে হাতে ব্যথা আর ব্যান্ডেজের জন্য তো ঠিকমতো খেতেও পারছিস না। আমি ঠিক মতো খেতেও পারছি না, কেননা এরা আমাকে এতদিন ধরে খাইয়ে দিয়েছিল। বাহ, এরা তো দেখি তোর খেয়ালও রাখে। ওকে বাঁচাতেই তো আমার হাতের এই অবস্থা, সেই হিসেবে আমার জন্য তো এতটুকু করবেই। তাহলে আম্মু চলি আমি এখন। ঠিক আছে, সাবধানে থাকিস। এদিকে আকাশ চলে আসে, অন্যদিকে ইরা তো অনেক আগেই চলে এসেছে। এসে ফ্রেশ হয়ে নিজের সব কিছু আলমারিতে গুছিয়ে রেখে দেয়। এদিকে আকাশ যখন ইরাদের বাসায় ফেরে তখন ওর হাতে এরকমভাবে ব্যান্ডেজ দেখে ইরার বাবা মা প্রশ্ন করে বসে। তখন আকাশ অন্য কিছু একটা বলে ব্যাপারটা এড়িয়ে যায়, কেননা এটা নিয়ে ওনারা অনেক টেনশন করবেন। কিছুক্ষণ পর, আচ্ছা আম্মু, আমি কাল থেকে আবার ভার্সিটিতে যাব। এমনিতে আমার অনেক পড়া আরও বাকি আছে, সেগুলো আমাকে শেষ করতে হবে। তো যাবি, ভালো কথা। আব্বু, আমি কিন্তু আবার ওই সেনাকে নিয়ে যেতে পারবো না। তাহলে কাকে নিয়ে যাবি? আকাশকে নিয়ে যাব। তোর জন্য তো ওকে রাখা হয়েছে, সেজন্য ও তোর সাথে যাবে। এই আর নতুন কি? নতুনের অনেক কিছুই আছে, ছেলের অনেক সাহস, কিন্তু আবার একটু দুর্বলতাও আছে। তুই তো দেখি এই কয়েকটা দিনে ছেলেটার অনেক কিছু লক্ষ্য করে ফেলেছিস। কি যে বলো না, সারাক্ষণ দুজনে একসাথে থেকেছি, একসাথেই ঘুরেছি। তোর আব্বু আমাকে সবটাই বলেছে, তুই যে ঘোরার জন্য ওখানে থেকেছিস, সেসব কিছু আমি জানি। কি বলো, তোমাদের শুনে খারাপ লাগেনি? এখানে খারাপ কেন লাগবে? এই যে একটা বডিগার্ডের সাথে আমি 6 দিন ছিলাম, তার উপরে এই ছেলের সাথে 6 দিন ঘুরে বেড়িয়েছি। ওই ছেলে তোকে রক্ষা করার জন্য তোর আশেপাশে থাকবে, এটাই তো স্বাভাবিক। কথা তো ঠিক বলেছ। এখন এইসব কথা বন্ধ দিয়ে যদি মূল কোনো কথা থাকে সেটা বল আমাকে। তেমন কোনো কথা নেই, শুধু একটা কথা জানা ছিল আমার। কি কথা? এখন না, বাবা আসুক, ওনার সামনেই বলবো। ঠিক আছে, এখন এই নাস্তা আকাশকে দিয়ে আয়। একটা চামচ দাও। আসলে ও নিজের হাতে খেতে পারে না, সেই জন্য এই 6 দিন আমি ওকে খাইয়ে দিয়েছি। তুই তো ঠিকমতো নিজের হাতেই কোনো কিছু খাস না, সেখানে কি না তুই আকাশকে খাইয়ে দিয়েছিলি? বুঝলাম না, এখানে হাসার কি হলো? আমি কি কাউকে খাইয়ে দিতে পারি না? অবশ্যই পারিস। আচ্ছা নিয়ে যা এখন। এরপর আকাশের জন্য নাস্তা এনে ওকে খাইয়ে দিতে থাকে। এই কথাটা আবার ইরার মা ইরার বাবাকে এসে বলে। উনি তো শুনে খুশি হয়ে যায়। কেন খুশি হয়েছে সে কারণটা আপনারা পরে জানতে পারবেন, কেননা এর পিছনে আরও কিছু কারণ আছে যা আপনারা পরেও জানতে পারবেন। এদিকে রাতের বেলায় ইরা ওর বাবা মার রুমে আসে। কিছু বলবি? আম্মু, বলছিলাম কি, আমি যদি কাউকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, তাহলে কি তোমার তাকে মেনে নেবে? ইরার মুখে এরকম কথা শুনে ইরার বাবা মা দুজনেই অবাক হয়। কি ব্যাপার, তোমরা এরকম ভাবে অবাক হচ্ছ কেন? তার আগে বল, তুই কি কাউকে পছন্দ করিস? একটু একটু করি, তবে পুরোপুরি না। সেই জন্য তোমাদের থেকে জানতে এসেছি, আমি যদি সেই ব্যক্তিকে বিয়ে করতে চাই, তোমরা মেনে নেবে কিনা, তাই আগেই শিওর হয়ে নিলাম। আমরা মেনে নিব কি মেনে নিব না সেটা তো যখন ছেলেটার পরিচয় জানতে পারবো তখন ঠিক করব। এখন আগের থেকে কি ভাবে হ্যাঁ বলি বল তো? কথা তো ঠিকই বলেছো, কিন্তু কি করব, আমি নিজেই তো জানি না সে আমাকে পছন্দ করে কিনা। আচ্ছা, আমি আগে ওর থেকে একটু শিওর হই নি, তারপর তোমাদের জানাবো। ঠিক আছে, এখন তাহলে ঘুমাতে যাও। ইরা তো চলে যায়। এদিকে ইরার মা কিছুই বুঝতে পারেনি কি থেকে কি হয়ে গেল, সেজন্য পরে রফিক চৌধুরী সবটা বুঝিয়ে বলতে থাকে। এখন হয়তো বলবেন রফিক চৌধুরীকে, আসলে রফিক চৌধুরী ইরার বাবা। উনি কি বুঝেছে আর ইরা কি বোঝালো তা হয়তো আপনাদের মাথায় ঢুকছে না, তবে চিন্তা করবেন না, কিছুদিন পর আস্তে আস্তে সবটা আপনারা বুঝতে পারবেন। পরের দিন আকাশকে নিয়ে ইরা ভার্সিটিতে আসে। ওখানে নদী আর তানুও ছিল। এতদিন পরে ইরাকে দেখে ওরা অনেক খুশি হয়েছে, সেজন্য ইরা বলতে থাকে। ঠিক তখনই ওখানে আবির এসে হাজির হয়। আপনাদের তো বলতেই ভুলে গিয়েছি, আবির হলো নদীর ভাই।
আর ওই দিন আবির মূলত ইরাকে ওয়াশরুমে আটকে রেখেছিল কৌশলে, যা ইরা বুঝতেও পারেনি। তবে সবার চোখে আবির কিন্তু অনেক ভালো ছেলে। এ কি, তোর ভাইকে কেন নিয়ে আসলি? ও বলেছে আমাদের ভার্সিটির একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, সেই জন্যই নিয়ে আসলাম। আবির, কথাটা কি সত্যি? কথাটা তো সত্যি, কিন্তু সেও আমাকে ভালোবাসে বা পছন্দ করে কিনা তা আগে আমাকে শিওর হতে হবে। যখন শিওর হব তখন মনের কথাটাও বলে দিব। এটাই ভালো হবে। এখন তাহলে আমরা ক্লাসে না এসে চল কোথাও বসে আড্ডা দিতে থাকি। আড্ডা হলে তারপর খেতে যাব। ঠিক আছে, তবে বিল কিন্তু আমি দিব। ঠিক আছে। ওরা আসতে থাকে, একটা গাছের নিচে এসে বসে পড়ে। ওখানে আকাশও বসতে যাবে, তখন আবির বাধা দেয়। কি ব্যাপার, ও বসলে সমস্যা কি? এখানে তোমরা আমার বোনের বান্ধবী, সেই হিসেবে তুমি আমাকেও চিনো, কিন্তু আমরা এখানে গল্প করব। তাহলে সেখানেই ছেলে এখানে বসানোর তো কোনো কারণ নেই। তাছাড়াও বডিগার্ড, ওর দায়িত্ব আশেপাশে বিপজ্জনক কিছু আছে কিনা সেটা দেখা। যদি আমাদের সাথে গল্প করতে থাকে তাহলে তো বিপদ আসলেও বলতে পারবে না। আপনি ঠিক বলেছেন, আপনারা গল্প করুন, আমি ততক্ষণে ওখানে বসে দেখতে থাকি। এতে ইরা অনেকবার মানা করেছিল আকাশকে এখানে থাকার জন্য, কিন্তু আবির, নদী, তানু ওরা বলাতে আকাশের খারাপ লাগে, সেজন্য চলে যায়। এদিকে ওরা গল্প করতে থাকে। গল্প করার সময়ে আবির অনেকভাবেই ইরাকে প্রশ্ন করতে থাকে, ইরাও উত্তর দিতে থাকে। এদিকে আবির তো খুশি হয়ে যায়, সেজন্য ইরার দিকে হাত বাড়ায়। ইরাও আবিরের হাত ধরে হ্যান্ডশেক করে নেয়। কবে এইসব কিছু আকাশ দেখেনি। দুপুর 2টা বাজে। এদিকে আকাশ ইরাকে মেসেজ করে খাওয়ার কথা বলে দেয়। আজকে অনেক আড্ডা হয়েছে, এখন চল আমরা কোনো একটা রেস্টুরেন্টে যেয়ে খেয়ে নিই। আমরা রেস্টুরেন্টে যাব, ভালো কথা। তা তোমার বডিগার্ডও কি যাবে? আমার সাথে না থাকলে ও যাবে কোথায়? ওকে বাসায় পাঠিয়ে দাও। কোনো দরকার নেই। ইরার এ কথায় আবিরের একটু খারাপ লাগে, সেজন্য রেস্টুরেন্টে আকাশের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য একটা দামি রেস্টুরেন্টে আসে। ওখানে ওরা বসে পড়ে, কিন্তু আকাশের জন্য কোনো চেয়ার বুক করেনি, এই জন্য ইরা অনেকটা রেগে যায়। এতে আবির ওর জন্য চেয়ার আর খাবার অর্ডার করে। ওরা খেতে থাকে। তখনই আবির ইচ্ছে করে কিছু আকাশের মাধ্যমে ওর শার্টে আর জুতোয় মাংসের কিছু ঝোল ফেলে দেয়। এতে করে তোর সাহস তো কম না, তুই আমার শরীরে এইগুলো ফেলেছিস? আমি তো ইচ্ছে করে কোনো কিছুই ফেলিনি। আমি দেওয়ার সময় আপনি টানাটানি করেছিলেন বলেই তো এইগুলো এসে পড়ে। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার মুখের ওপর কথা বলিস? তুই এখনো এইগুলো সার্ভ করবি, নয়তো পুরো খাবারের বিল কারো থেকে সাহায্য না নিয়ে বিল পে করে তারপর এখান থেকে বের হবি। আবির, এসব কোন ধরনের কথা? আবির তো ঠিকই বলেছে, ও যদি বিল দিতে না পারে তাহলে ওকে বল এইগুলো পরিষ্কার করে দিতে। ও এগুলো করবে না। এদিকে ওয়েটার চলে আসে। উনি আসাতে, আচ্ছা, একটা কথার উত্তর দিবেন তো? কি কথা বলুন? ধরুন কেউ যদি আপনাদের রেস্টুরেন্টে খাবার খেয়ে বিল দিতে না পারে, তাহলে তাকে দিয়ে আপনারা ঠিক কি কি করান? বিল দিতে না পারলে প্রথম দিকে প্লেট থেকে শুরু করে সবটা ধুয়ে দিতে হবে। তারপর এখানে বিল অনুযায়ী কতদিন থাকতে হবে তাই হিসাব করতে হবে। আচ্ছা, আপনি যান তাহলে। ওয়েটার যাওয়ার পরে সবাই আকাশের দিকে তাকাচ্ছে। এদিকে ইরা বারবার ওদের না করে যাচ্ছে, তা ওরা কোনোভাবেই শুনবে না। এদিকে আকাশ কোনোভাবেই আবিরের শার্টে থাকা এগুলো পরিষ্কার করবে না, সেজন্য চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে ওয়েটার বিল নিয়ে আসে। তাহলে শর্ত অনুযায়ী বিলটা দিয়ে দাও। আকাশ, আমি ডলার দিচ্ছি, তুমি এইগুলো নিয়ে কাজ চালিয়ে যাও। আগেই বলেছি কেউ কোনো সাহায্য করতে পারবে না। তাছাড়া ইরা, তুমি তো ভুলেও কোনো সাহায্য করতে পারবে না। তাছাড়া এখনো সময় আছে, ওকে বলো এইগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য, তাহলে ওকে এখানে অপমানিত হতে আর হবে না। নয়তো দেখা যাবে এরা প্লেটের সাথে আর কি কি জানি পরিষ্কার করায়। তাছাড়া ইরা, আকাশ যখন এইগুলো ফেলেছে তখন ওকে বল পরিষ্কার করে দিতে। তাছাড়া ও তো বডিগার্ড, এইটুকু করে নিলে ওর সম্মানে এতটুকুও লাগবে না। আকাশ কি করবে এখন? এদিকে আকাশও কম যায় না, সেজন্য ওয়েটারকে একটা কার্ড দেয়। এই কার্ড তোমাদের ম্যানেজারকে এনে দেখাও, তাহলে দেখবে উনি এখানে এসে বাকিটা করে নেবে। ওয়েটার কার্ড নিয়ে ম্যানেজারের কাছে আসে। উনি কার্ড দেখে চমকে ওঠে, সেজন্য তাড়াতাড়ি করে ওই রুমের দিকে উনি চলে আসে। এসে আকাশকে দেখে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত মাস পরে হঠাৎ আমাকে খুঁজতেছেন?
আসলে আমরা খাবার খেয়েছি, কিন্তু আমার কাছে ডলার নেই বিল পে করার মতো। আরে আপনাকে বিল পে করতে হবে বলেছে নাকি? আপনাকে কোনো বিলই দিতে হবে না। আপনি যদি বিল দিয়ে খেতে হয় তাহলে তো আমাদের চাকরিই থাকবে না। আর ওয়েটার, ওনাকে চিনে রাখো। উনি যদি আবার কখনো আসে, যত বিলই হোক না কেন, কোনো বিল রাখবা না ওনার থেকে। কিন্তু কেন স্যার? কে উনি? উনি হচ্ছে ম্যানেজার সামনে কিছু বলতে যাবে, তখনই আকাশ ওনাকে থামিয়ে দেয় আর ওখান থেকে চলে যেতে বলে। এদিকে আবির তো রাগে ফেটে যাচ্ছে, কেননা আবির অনেক ডলার বিল বানিয়েছিল যেন আকাশকে মিনিমাম অন্তত এখানে 7 দিন থাকতে হয়, কিন্তু সেসব কোনো কিছুই হলো না। এদিকে বাকিরাও অবাক হয়ে যায় এই ভেবে কেমন ছিল সেই কার্ড যার জন্য আকাশের থেকে কোনো বিলই নিল না। এদিকে ওরা বের হয়ে রেস্টুরেন্ট থেকে, তখন আচমকা কিছু লোক ওদের সামনে হামলা করে। এদিকে আকাশ কি করবে ভেবে পাচ্ছে না, সেজন্য ইরাকে গাড়িতে বসায়। অন্যদিকে বাকিরা ওদের গাড়ির পিছনে লুকিয়ে পড়ে। তুমি আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য লোক ভাড়া করে আনছিস? তুই কি জন্মের পর থেকে মাথা মোটা, নাকি কিছুক্ষণ আগে এরকম হয়েছিস? মুখ সামলিয়ে কথা বল। ওরা যদি আমার লোক হতো তাহলে আমি এভাবে লুকাতাম না। যাই হোক, তোমাদের বুঝিয়ে লাভ নেই। এদিকে ইরা দরজা খুলে দিলে আকাশ ভিতরে ঢুকে গাড়ি চালাতে থাকে। তখন ওই লোকগুলো আকাশের পিছনে যেতে থাকে। এদিকে ইরা অনেক ভয় পেয়ে আছে। আরে এত ভয় পাওয়ার কিছুই নেই। এতগুলো লোক আর তুমি বলতেছো ভয় পাওয়ার কিছু নেই? আমি তো আছি, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। এদিকে ওই লোকগুলো গুলি করতে থাকে, কিন্তু গাড়ি বুলেট প্রুফ হওয়াতে তেমন কোনো ক্ষতি হচ্ছে না। তুমি তো গাড়ি চালাতে পারো। পারি, কিন্তু কেন? তুমি গাড়ি চালাও, আমি ওদের দেখতেছি। ইরা এবার গাড়ি চালায়। আকাশ গাড়ি থেকে গুলি করে। ওদের গাড়িগুলো এক এক করে নষ্ট করতে থাকে। কারো গাড়ি চাকায় গুলি লাগে, আবার কারো সামনের গ্লাস ভেঙে যায়। এতে ড্রাইভার রাস্তা থেকে গাড়ি অ্যাক্সিডেন্টও করে বসে। কিছুক্ষণ পর ওরা নিজেদের সেভ করে চলে আসে বাসায়, কিন্তু আকাশ নিজেও কিছুটা আঘাত পায় শরীরে। বাসায় আকাশের এমন অবস্থা দেখে ডক্টর নিয়ে এসে ট্রিটমেন্ট করাতে থাকে। এদিকে প্রতিবারের মতো এবারও আকাশের সেবা করতে থাকে। কয়েকদিন পর, ইরা, তোর সাথে আমার কিছু কথা আছে। কি কথা আম্মু? আমরা তোমার বিয়ে দিতে চাই। হঠাৎ আমার বিয়ের পিছনে কেন পড়লে? দেখতেই তো পাচ্ছ তোমার উপরে কিভাবে হামলা হচ্ছে। আচ্ছা, এখন বিয়ে যদি দিয়ে দাও, আমি ওই বাড়িতে গেলাম, তখন ও যদি আমার উপরে হামলা করে বসে তখন? আরে আকাশ তো আছেই তোমার সাথে। বিয়ের পরেও আকাশ আমার সিকিউরিটি দিবে, তাই তো? দরকার পড়লে দিবে। এর চেয়ে বরং আরেকটা কাজ করা চায় না? কি কাজ? তোমরা বরং আকাশের সাথে আমার বিয়েটা দিয়ে দাও, তাহলে আমি বডিগার্ডও পেয়ে যাবো ওর সাথে। কি? সামান্য একটা বডিগার্ডের সাথে তোর বিয়ে দেবো আমরা? বিয়ে দিতে সমস্যা কি? ছেলেটা দেখতে ভালো, কোনো বাজে অভ্যেস তো এখন পর্যন্ত নেই। তাছাড়া আমাকে সকল বিপদ থেকে রক্ষা করেছে। এর চেয়ে ভালো হাজবেন্ড কি আর আমি পাবো বলো তোমরা? আকাশের থেকে 1000 গুণ ভালো ছেলে এই পৃথিবীতে আছে, আমি তাদের সাথেই তোর বিয়ে দিব। আর একটা কথা, আমি আজকেই আকাশকে চাকরি থেকে বের করে দিব। না বাবা, এমনটা করো না, আমি তোকে ভালোবেসে ফেলেছি। ওই ছেলের এত বড় সাহস হয় কিভাবে? তোকে প্রেমের জালে ফাঁসিয়ে আমার সব কিছুর মালিক হতে চায়। আমি ওকে আজকেই বের করে দিব। কয়েকদিন পর এই বলে উনি আকাশের রুমে এসে আকাশকে বাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু আঙ্কেল, আমার অপরাধ কি? তুমি বডিগার্ডের দায়িত্ব পালন করবে ভালো কথা, কিন্তু আমার মেয়েকে তুমি ভুলিয়ে ভালিয়ে ওকে তোমার প্রেমের জালে ফাঁসিয়ে নিয়েছো, এটা তো আমি হতে দিতে পারি না। তুমি এখনই তোমার সব কিছু নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাবে। আমি তোমার মুখ দেখতেও চাই না। যদি তোমাকে আমার মেয়ের আশেপাশে আমি কখনো দেখি, তাহলে তোমাকে জানে মেরে ফেলবো, কথাটা মনে রেখো। এদিকে আকাশেরও কোনো কিছু বলারও ছিল না, শুধু চুপচাপ শুনে যাচ্ছে, সেজন্য বের হয়ে যাচ্ছে। ইরা অনেক কান্নাকাটি করে, কিন্তু তাও ওনারা ইরার কোনো কথাই শোনেনি। এদিকে আকাশ তো চলে যায় ওর বাবা মার কাছে। এদিকে ইরা অনেক চেষ্টা করেছে আকাশের সাথে যোগাযোগ করার, কিন্তু আকাশের ফোন বন্ধ পাচ্ছে। এদিকে 2 দিন পরে আবির আসে ইরাদের বাসায়। আঙ্কেল, ইরা কি বাসায় আছে?
কিন্তু তুমি কি? আমি ইরার বান্ধবী, নদীর বড় ভাই। তুমি এখানে কেন এসেছো? শুনলাম আপনারা নাকি আকাশকে এই বাসা থেকে বের করে দিয়েছেন। ঠিকই শুনেছো। এখন কি তুমি সে জায়গায় আসতে চাও? না আঙ্কেল, আমি মারামারি, বন্দুক এইসব ভয় পাই। তুমি তাহলে কি এই জন্য এসেছো? আগে আমাকে বলো। আঙ্কেল, আমি এসেছি ইরাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। তোমার সাহস তো কম না? তুমি আমার সামনে দাঁড়িয়ে আমারই মেয়েকে বিয়ে করার প্রস্তাব দাও? আসলে আঙ্কেল, আমি ইরাকে ভালোবাসি। দেখো, আমি ইরার বিয়ে ঠিক করে ফেলেছি। কয়েকদিন পরেই ওর বিয়ে। সেই জন্য তুমি এখন আসতে পারো। আবির ভয়ে ওখান থেকে চলে যায়। এদিকে ইরা তো ঠিকমতো খাবারও খাচ্ছে না। পরের দিন থেকে বাড়ি সাজানো শুরু হতে থাকে। ইরা তো জানেই না কেন এরকমভাবে সাজাচ্ছে, সেজন্য ওর বাবার কাছে আসে। এই বাড়ি কেন সাজাচ্ছ? 2 দিন পরেই তোর বিয়ে। আমার বাড়ি, আমার বিয়ে? অথচ আমি নিজেই জানি না কার সাথে হচ্ছে বিয়ে। আমার বন্ধুর ছেলের সাথে। বুঝলাম না, তোমার বন্ধুরা তো কেউ আসেনি বাসায়, তাহলে তুমি বিয়ে ঠিক করলে কি করে? তাছাড়া আমি তো ছেলেকে দেখলামই না। তোমাকে এত কিছু দেখতে হবে না, আর নাই এত কিছু বুঝতে হবে। ছেলে তোমাকে দেখেই পছন্দ করেছে, এতটুকুই বেশি। দেখো আব্বু, আমি বিয়ে করব। এদিকে ইরা তো রুমে এসে কান্না করতে থাকে। কি করবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে বিয়ের দিন চলে আসে। ইরাকে ওর মা অনেক বুঝিয়ে শুনিয়ে সাজিয়ে নেয়। এরপর কাজে এসে বিয়ে পড়াতে থাকে। বিয়ে পড়িয়ে কাজে চলে যায়। এদিকে ইরা তো অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু ইরা ওর বাবার সাথে একটুও কথা বলেনি। এদিকে বর ইরাকে নিয়ে চলে আসে ওর বাড়িতে। রাত 11টায় ইরা বাসর ঘরে বসে আছে। শুধু চুপচাপ বসে নেই, কান্নাও করছে। তখন ইরার বর ভিতরে এসে দেখে ইরা কান্না করতেছে। সেজন্য বরও কিছু বলল না, কেননা একটা মেয়ে তার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসার পর কান্নাকাটি করবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। বর এসে ইরার পাশে বসে। তখনই, আপনাকে আমার কিছু কথা বলার আছে। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর না কখনো মানবো। আমি একজনকে ভালোবাসি, তাই আপনাকে স্বামী হিসেবে আমি মানতে পারবো না। যদি কখনো স্বামীর অধিকার আমাকে দেখাতে আসেন, আমি কিন্তু নিজেকে শেষ করে দেবো। কথাগুলো বলে ইরা এবার চুপ থাকে। এদিকে বর কত আশা নিয়ে এসেছে, যদি নতুন বউ এরকম কথা বলে তখন তো মন ভেঙে যায়। আবার এই সেম ঘটনা যদি কারোর সাথে হয়ে যায় তাহলে সে ভাইটির কথা নাই বললাম। এদিকে বর শেরওয়ানি চেঞ্জ করে বসে আছে। এরপর একটা ছবি এনে ইরার হাতে দেয়। ইরা তো ছবি দেখে অবাক হয়। ঘুমতে তুলে সামনে তাকিয়ে আরও বেশি অবাক হয়। এতটাই অবাক হয় যে বরকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কান্না শেষে আবার কয়েকটা কিসও করে বসে। কিস করার শেষ উড়ুম দারুম কেলানি দিতে থাকে। বর হাসি মুখে সবটা সহ্য করে নেয়, কেননা অনেক কষ্ট যে দিয়ে ফেলেছে সেজন্য। তুমি এখানে কি করে? তুমি যে আমাকে বিয়ে করতেছো তা আগে কেন বলোনি? সবটা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তাছাড়া তুমি এত বড় পরিবারের ছেলে, আমার বডিগার্ডের চাকরি কেন করছিলে? সবটা কি এখনই বলতে হবে নাকি বাসরও করতে দেবে? অনেক কষ্ট দিয়েছো আমাকে এই কয়েকটা দিন। আজকে সব সত্যি বলবে, তারপরে আমাকে স্পর্শ করবে, এর আগে না। ঠিক আছে, বলতেছি। আমি তোমার বডিগার্ড হয়ে আসার আগে দেশের বাইরে ছিলাম। তারপর কি হলো বলো? 5 মাস আগে। আচ্ছা, আমি ইরার বিয়ে ঠিক করতে চাইছি। কার সাথে বিয়ে দেবে? আমার বন্ধুর সাথে। তার ছেলে দেখতে কেমন, কি করে, এগুলো কি জানো? ছেলে দেশের বাইরে পড়াশোনা করে। তাছাড়া আমার বন্ধু শাহজাহান চৌধুরীকে তো চিনো? চিনি তো, ওনার ছেলের সাথে। হ্যাঁ, ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট। সবচেয়ে বড় কথা হলো ছেলে বাজে কোনো নেশা নেই। আচ্ছা, আমি তাহলে ইরাকে বলি। এখন না, ছেলে আগে দেশে আসুক তারপর। ঠিক আছে। এদিকে ইরার বাবা মা ইরার বিয়ে নিয়ে কথা বলতে থাকে। পরের দিন ইরার বাবা আসে আকাশের বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে। ওনারা সবটা শুনে, দেখ বন্ধু, আমি শিওর দিয়ে বলতে পারছি না তোর মেয়েকে আমার ছেলের বউ করতে পারছি না। কেন বন্ধু, আমার মেয়ে কি দেখতে খারাপ? তোর মেয়ে দেখতে তো খারাপ না, কিন্তু আমার ছেলে যখন বিয়ে করবে তখন ওর তো পছন্দ হতে হবে। আমি আমার ছেলের জীবন তো এমনি এমনি নষ্ট করে দিতে পারি না। কথাটা তো ঠিক বলেছিস তুই। আমার মেয়েও যদি তোর ছেলেকে পছন্দ না করে, তখন তো ওদের বিয়ে দিয়ে দুজনকেই আমাদের কষ্ট দিতে হবে।
আমিও সেটাই ভাবছি। সেজন্য ভাবছি আমার ছেলে আসুক, তারপর আমি ওর সাথে কথা বলে দেখি এর কোনো উপায় বের করতে পারি কিনা। তা তোর মেয়ের কি খবর? খারে, আমার এই জবের জন্য আমার মেয়ের উপরে বারবার আক্রমণ করে। কি বলিস? আমি কি সিকিউরিটি ব্যবস্থা করব নাকি? না থাক বন্ধু, আমি নিজেই সেনা প্রধান হয়ে যদি নিজের মেয়ের সিকিউরিটি দিতে না পারি তাহলে দেশকে কিভাবে রক্ষা করব? তা তোর ছেলে আসবে কবে? এই তো 5 দিন পরে। এদিকে আরও কিছুক্ষণ কথা বলে উনি তো চলে যায়। এদিকে আকাশ 5 দিন পরে দেশে ফিরে আসে। এয়ারপোর্টে থেকে বের হয়ে চলে আসতে থাকে ওর বাসার দিকে। তখনই ভার্সিটিতে থাকা একটা মেয়ের দিকে আকাশের চোখ যায়। মেয়েটাকে দেখে আকাশ তো চোখে ফেরাতে পারছে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে আকাশের চোখের সামনে থেকে মেয়েটি উধাও হয়ে যায়। সেজন্য আকাশ ভিতরে না এসে চলে আসে ওর বাসায়। বাসায় আসাতে ওর বাবা মা তো অনেক খুশি হয়ে যায়। এরপর ওনারা আকাশের সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর আকাশ, তোর সাথে আমার কিছু কথা আছে। কোন ব্যাপারে? এই তো তোর বিয়ে নিয়ে। আমি মাত্র আসলাম, আর আসতে না আসতে তোমরা আমার বিয়ে নিয়ে ভেবেও রেখেছো। তা এতদূর যখন ভেবে রেখেছো, তখন আমার বিশ্বাস মেয়েও রেডি। রেডি বলতে? তোর পছন্দ হলে তারপর আমরা কথাবার্তা বাড়াবো। আচ্ছা, আগে ছবি দেখাও তো। এই নে ছবি। ছবি হাতে পেয়ে আকাশ তো অবাক হয়, কেননা ভার্সিটিতে যে মেয়েকে দেখেছে এটাই সে মেয়ে ছিল, কিন্তু বাবাকে কোনো কিছু বুঝতে দিল না। আচ্ছা আব্বু, এই মেয়ে অন্য কাউকে ভালোবাসে কিনা বা মেয়েটা কেমন, এরকম খোঁজখবর কি নিয়েছো? আমি তো অপেক্ষা করতেছি, তুই যদি মেয়েটাকে পছন্দ করিস তাহলেই এই নিয়ে কথা বলবো। তুমি একটা কাজ করো, মেয়েটির বাবাকে আমাদের বাসায় আসতে বলো। কেন বলতো? তুমি বলো আসতে, তারপর আমি বলতেছি। ঠিক আছে, বলতেছি। 2 দিন পরে ইরার বাবা আসে দেখা করার জন্য। উনি তো আকাশকে দেখে চিনতে পারে। বাহ বন্ধু, তোর ছেলে তো আসলেই অনেক হ্যান্ডসাম। ছবির থেকে বাস্তবে তো আরো অনেক ভালো দেখতে। তা আকাশ, তোমার বাবার কাছে তো আমার আর ইরার সম্পর্কে সবই শুনেছো? জি আঙ্কেল, সব শুনেছি। কিন্তু আঙ্কেল, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আমি যেদিন দেশে ফিরছিলাম তখন খেয়াল করি আপনার মেয়ের আশেপাশে সেনা সদস্য ছিল, যদিও আমি জানতাম না ওটা আপনার মেয়ে ছিল। বাসায় ফেরার পরে বাবা যখন ছবি দিল, আমি তখন বিষয়টা খেয়াল করি। আসলে আমি একজন সেনা প্রধান, সেই জন্য অনেকে আছে আমার মেয়েকে কিডন্যাপ করে আমার কাছ থেকে দেশের কিছু সিক্রেট আদায় করে নেওয়ার জন্য। সেই জন্য এর সিকিউরিটির জন্য আমি সেনা পাঠাই ওর সাথে। কাল থেকে এরার সাথে সেনা পাঠানোর কোনো দরকার নেই। কেন কেন? কেননা এরপর থেকে আমি ইরার বডিগার্ড হয়ে আপনাদের বাড়িতে থাকবো, আর আপনি আমার পরিচয় কাউকে বলতে পারবেন না। আচ্ছা, তুমি ঠিক কি করতে চাইছো আমি জানি না, তবে তুমি বডিগার্ডের দায়িত্ব কিভাবে পালন করবে? আমি এমনিতেই মারামারি জানি, তাছাড়া 10 দিনের একটা স্পেশাল ট্রেনিং নেব, সে ট্রেনিং সব শিখে যাব। ঠিক আছে, তুমি যখন চাইছো তখন আমি রাজি। তবে চিন্তা করো না, আমি তোমাকে ওই বাড়িতে বডিগার্ডের মতো না, আমার ছেলের মতো করে রাখবো। আর হ্যাঁ, আমি কেন এই ডিসিশন নিলাম তা আপনাদের আমি এর পরে জানাবো। তবে আঙ্কেল, আমার পরিচয় আপনি ছাড়া কেউ জানবে না। আপাতত ইরার বিয়ে নিয়ে ওকে কোনো কিছু জানাবেন না। ঠিক আছে, তাই হবে। এরপর আকাশ একটা স্পেশাল ট্রেনিং নিতে থাকে, যে ট্রেনিং অনেক কিছু আকাশকে শেখানো হয়। ট্রেনিং শেষ করার পর আকাশ ওর বাবা মার কাছে এসে সবটা বলে, কেন এই ডিসিশন নিয়েছে সব। তারপর আকাশ ইরার পরিবারে আসে, এসে বডিগার্ডের চাকরি করা শুরু করে। এরপর কাহিনী তো আপনারা সব কিছুই জানেন, কিন্তু এখন বলবেন ইরার বাবা মা কেন আকাশকে মেনে না নিয়ে এরকমটা করলো। এর উত্তরও আপনাদের দিয়ে দিচ্ছে এক্ষুনি। আসলে ইরা ডিউটি করার সময়ে আকাশ বুঝতে পেরেছে ইরা ওকে ভালোবেসে ফেলেছে, সেজন্য আকাশ ইরার বাবা মার সাথে কথা বলতেছে। আন্টি, আমি যেমন মেয়ে পছন্দ করেছি আর যেমন মেয়ে চেয়েছি, আপনার মেয়ে কিন্তু ঠিক তেমনই, এক কথায় আমার মনের মতো। আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে আমি খুশি হলাম। কিন্তু তুমি তো আমার মেয়েকে পছন্দ করেছো, কিন্তু আমার মেয়ে কি তোমাকে পছন্দ করবে? কেন করবে না পছন্দ? তুমি তো বুঝতেই পারছো, তুমি ওর বডিগার্ডের চাকরি করতেছো, সেই জন্য বললাম। ইরা কি বডিগার্ডকে ভালোবাসবে? দেখুন আঙ্কেল, আমার দিক থেকে তো সব কিছু ঠিক আছে, এখন বাকি রইল ইরার দিক থেকে।
তবে আমি যদি শিওর হয়ে থাকি এরা অনেক তাড়াতাড়ি আমার ব্যাপারে আপনাদের সাথে কথা বলবে। সেটা কিভাবে? আমি যা যা বলবো আপনারা সেগুলোই করবেন। এক কথায় আমাকে কোনো কাজে বাধা দেওয়া যাবে না। আমি ইরাকে যেখানে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে যাব। এতে করে ও আমাকে আমাকে ভালোবাসে কিনা সেটা আমি শিওর হয়ে নিতে পারবো। ঠিক আছে, তাই হবে। এরপর ঠিক 3 মাস পরে ইরার বাবা মা আকাশের কাছে আসে। আকাশ, ইরা আজকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তাও বলল না। বলেছিলাম না হিরাও আমাকে ভালোবাসবে, শুধু আমি বডিগার্ড বলে আপনাদের বলতে সাহস পাচ্ছে না। এখন তাহলে আমরা কি করব সেটা তো বলো। ইরা যেদিন আমাকে ভালোবাসার কথা বলবে ওই দিন আপনারা আমাকে এই বাসা থেকে বের করে দেবেন। আকাশের এমন কথা শুনে ইরার বাবা মা দুজনেই অবাক হয়। সে কি আকাশ, মানা কেন করব? কারণ আমি চাই ইরাকে সারপ্রাইজ দিতে। আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই করবেন। এরপর আকাশ ওনাদের কিছু কথা বুঝিয়ে বলতে থাকে। সবটা শোনার পর, কিন্তু এতে করে ইরা তো আমাকে ভুল বুঝবে। চিন্তা করবেন না, আমি ওকে পরে সবটা ক্লিয়ার করে বলে দেব। ঠিক আছে, তুমি যেমনটা চাচ্ছ তেমনটাই হবে। 5 মাস শেষ। বর্তমানে ইরা সবটা শুনে তো আরো বেশি রেগে যায়। এরপর আকাশকে আবারও মারতে থাকে। আকাশ ও ইরার মার ঠেকাতে কখন যে ইরাকে শক্ত করে জড়িয়ে ধরেছে তা খেয়ালই করেনি। কিছুক্ষণ পর, তুমি আগে থেকে জেনে শুনে এতটা কষ্ট দিলে আমাকে? কষ্ট না দিলে তো আজকে তোমার এই মিষ্টি মিষ্টি ভালোবাসা পেতাম না, কখনো জানতেই পারতাম না। বিয়ের আগে তুমি আমার এভাবে খেয়াল রেখেছো, তাহলে বিয়ের পরে আরো কত ভালো করে খেয়াল রাখবে। তা আমি হয়তো বুঝতাম কি করে বলো? সত্যি তুমিও যদি আমার পাশে না থাকতে তাহলে আমি নিজেও বুঝতে পারতাম না কেউ কাউকে ভালোবেসে তার জন্য কত বড় রাজপ্রাসাদ ছেড়ে বডিগার্ড হতে পারে। এবার তোমার ইচ্ছে কর, আমি তৈরি। এরপর যা হলো তা আপনাদের তো বলা যাবে না। পরের দিন ওরা দুজনেই নিচে নেমে দেখে ইরার বাবা মা আর আকাশের বাবা মা বসে বসে গল্প করছে। ইরা তো অনেক রাগী মুখ নিয়ে এসে ওনাদের সামনে দাঁড়ায়। কি হয়েছে? তুই এভাবে রেগে আছিস কেন? তোমরা আমার আসল বাবা মা কিনা এখন তো আমার সন্দেহ হচ্ছে। আমরা কি করলাম? আমি যদি তোমাদের নিজের মেয়ে হতাম তাহলে কি এরকম একটা কাজ তোমরা আমার সাথে করতে পারতে? আমরা যা করেছি সবকিছু তো আকাশের কথা মতোই করেছি। ওর কথা মতো কাজ করতে এসে তোমরা তো আমাকে অনেকটাই কষ্ট দিয়ে দিলে। ওনাদের কোনো দোষ নেই, ওনারা যা করেছে সবকিছু তো আমার কথাই করেছে। তুমি চুপ করো, তোমার থেকে হিসাব তো আমি পরে নেব। স্বামীর সাথে কেউ এভাবে কথা বলে? বেয়ান, এটা ওদের ব্যাপার। তাছাড়া ইরা যা বলেছে ঠিকই তো বলেছে। এরকমটা করা আকাশের মোটেও ঠিক হয়নি। আমি মানছি সব ভুল আমারই হয়েছে। ভুল করে এখন তো স্বীকার করলে তা হবে না। তাহলে কি করতে হবে? সেসব তো এখনো ভাবিনি আমি, ভেবে না হয় পরে তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে। এরপর ওনারা নাস্তা করতে থাকে। নাস্তা করার সময়ে আবারও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে থাকে। কথা বলা শেষ করে ইরার বাবা মা আকাশের রুমে আসে। ইরার তো এখনো পড়াশোনা বাকি রয়ে গেল। বাবা, আপনি চিন্তা করবেন না, সবেমাত্র ওর বিয়ে হলো। যদি আমি এখনই ওকে ভার্সিটিতে পাঠিয়ে দিই তাহলে সংসারে ওর মন ঠিক মতো বসবে না। জামাই কিন্তু ঠিকই বলছে, সেজন্য ইরা আরো 1 সপ্তাহ মতো সংসার করেনি। এরপর মাঝে মাঝে ভার্সিটি থেকে ঘুরে আসতে পারবে। বাহ, শাশুড়ি আর জামাই দেখি পুরোই মিলে গেল। আসলে আমি যা ভাবি তা আপনাদের ভাবনার মধ্যেও চলে আসে, সেজন্য তেমন একটা অসুবিধা হয় না। কথাটা তুমি কিন্তু মন্দ বলনি। তাহলে তোমরা সুখে সংসার করো, এটাই আমাদের চাওয়া। আমাদের একমাত্র মেয়ে, ওর সুখেই মানে আমাদের সুখ। চিন্তা করবেন না, যেখানে এত কিছু করে আমি ওকে বিয়ে করেছি সেখানে ওর চোখে পানি আসতে দেব না। ইরাকে তো দেখছি না। এরা তো আমার সাথে রান্না করে। তোমার বাসায় কাজের লোক থাকতে আমার মা কেন রান্না করে? আসলে কাজের লোকেরা বাকি কাজগুলো করে, ও এর বাইরে ওরা সবজি মাংস থেকে শুরু করে বাকি সবকিছু করে দেয়। আম্মু তো শুধু রান্নাটাই করে। আসলে আব্বু মায়ের হাতে রান্না ছাড়া খায় না কোনো কিছু, সেজন্য আম্মু রান্না করে, আর ওরা রান্না করতে বাকি কাজগুলো করে দেয়। তাহলে কি ইরাও তোমার জন্য রান্না করবে এরপর থেকে? সেই জন্য তো মায়ের সাথে নিচে থেকে রান্না শিখতেছে। এভাবে ওনারা গল্প করতে থাকে। এদিকে প্রথম রান্না করতে এসে ইরার তো নাজেহাল অবস্থা, কোনো কিছুই ঠিকমতো চেনে না। সেজন্য আকাশের মা তো সেরকম বকাঝকাও করতে থাকে। ইরা তো সবটা শুনতে থাকে। এদিকে দুপুর হয়ে আসে।
ওনাদের সব কিছু রান্না করা শেষ। কিছুক্ষণ পর ইরা, তুমি তাহলে এবার গোসল করে আসো, তারপর আমরা একসাথে খেতে বসবো। আপনি গোসল করবেন না? তুমি যাও, আমার আর 10 মিনিট লাগবে, এরপর আমিও চলে যাব। ঠিক আছে। এদিকে ইরা রুমে এসে দেখে আকাশ ইরার বাবা মার সাথে অনেক আড্ডা দিচ্ছে। তা দেখে, এই যে নবাব জেতা, এখানে বসে থাকলে চলবে কি? এছাড়া আর কি করব? নিচে এসে আমাকে একটু সাহায্য করলেই তো পারেন। আমি তো রান্না পারি না। তো আমিও তো পারি না, তারপরও তো রান্না করতেছি। আমার আব্বু আম্মুকে পেয়ে আমার কথাই তো ভুলে গেছো। তাছাড়া ভুলবেই বা না কেন, সবগুলো তো একই দলে। এভাবে কেউ কি কথা বলে? কেউ না বললে আমি বলবো। আমার সাথে এত বড় একটা ধোঁকাবাজি করলো আমারই বাবা মা। যদি রাতে সত্যিই তোমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে সকালে আমার লাশ বেরোতো এই বাড়ি থেকে। কি সব কথা বলছো? তোমার কি মনে হয় আমার আরেক বেটার সাথে সংসার করতে করতে নিতে এতই সহজ? থাক গিয়ে সেসব কথা, আমি গোসলে গেলাম। তোমরা এখন রুম থেকে বেরো সবাই। তুমি তো ওয়াশরুমে গোসল করবে, তাহলে আমরা কেন বের হব? তোমরা বের হবে রুম থেকে, নাকি আমি তোমাদের উপরে? বের হচ্ছি তো। এরপর ওনারা বের হয়ে ড্রয়িং রুমে বসে পড়ে। এদিকে আকাশের মাও আসে। আকাশ, ইরা তো আমাদের দেখতেই পাচ্ছে না। আরে এ নিয়ে মন খারাপ করবেন না, আমি ওকে আস্তে আস্তে বুঝিয়ে বলে দেব। তাছাড়া ও এখন শকড হয়ে আছে, কি হচ্ছে ওর সাথে। ও এখনো সে এগুলো কিছুই জানে না, সেজন্য ও এরকম করতেছে। তবে চিন্তা করবেন না, আমি ওকে পুরোপুরিভাবে ঠিক করে আপনাদের বাড়িতে ওকে নিয়ে বেড়াতে আসবো। ঠিক আছে। কিছুক্ষণ পর ইরা আর ওর শাশুড়ি নিচে নামে। তারপর ওনারা দুপুরের খাবার খেয়ে নেয়। বিকেলে ইরার বাবা মা চলে যায় ওখান থেকে। এরপর ইরা আর আকাশের দিন কাটতে থাকে। ইরা তো অনেক খুশি, কেননা ও যাকে ভালোবেসেছে তাকেই পেয়েছে। এভাবেই কয়েকটা দিন আকাশ ইরাকে বুঝিয়ে সবটা ঠিক করে নেয়। তারপর ইরাকে নিয়ে ওদের বাড়িতে এসে সবটা আবারও ঠিক করে নিতে থাকে। ওখানে ওরা কয়েকটা দিন থাকে। ইরা ওখান থেকে আবারও শ্বশুর বাড়িতে চলে আসে। ইরার বিয়ে হয়েছে প্রায় 12 দিন কেটে যায়। তখনই, আচ্ছা শোনো, আমি তাহলে এখন ভার্সিটিতে যাব কি? তাহলে কাল থেকে যেও। সত্যি বলছো তো? তোমার সাথে কি মিথ্যা বলতে পারি? সেটাও কথা ঠিক। পরের দিন ইরা যাওয়ার আগে নদী আর তানুকে বলেছিল ইরা যে ভার্সিটিতে আসতেছে। তা শুনে, ইরা তো ভার্সিটিতে আসতেছে, এখন তাহলে কি করা যায় বলতো? কি আর করব, আমরা যা যা ভেবে রেখেছি তা তা হবে। মানে কি? আমি বলছি, আমি ডেভিলের সাথে কথা বলেছি। আমরা ইরাকে কৌশলে ওনাদের হাতে তুলে দিব। তারপর ওনারা ইরার বাবার সাথে কি একটা বিষয় নিয়ে কথা বলবে। সে কথা হয়ে গেলে তারপর উনি ইরাকে আমাদের হাতে তুলে দিবে। এরপর আমি ইরাকে বিয়ে করে নিব। তার চেয়ে ভালো আমরা নিজেরাই তো সরাসরি কাজটা করতে পারি। যদি আমরা সরাসরি কোনো কিছু করার কথা ভাবি, তাহলে আমাদের জন্য বিপদ হবে। আমরা শুধু ওই ডেভিলকে সাহায্য করব, এরপর ওরাই বাকিটা করে নিবে। এটাই প্ল্যান। তাহলে কাল ভার্সিটিতে দেখা হচ্ছে, ওই দিনই হবে সবকিছু। এদিকে পরের দিন ভার্সিটিতে যাওয়ার জন্য ইরা সিম্পলভাবে রেডি হয়ে নেয়। ইরা বের হবে তখনই ইরার হাত ধরে ওকে বসিয়ে দেয়। দেখো, আমি কিন্তু রোম্যান্স করার মুডে নেই এখন। তুমি তাড়াতাড়ি সাজতে এসো তো, কানের দুল, হাতের রিং কিছুই তো পরো নেই। ইরা তাকিয়ে দেখে আসলেও কিছু পরা হয়নি। সেজন্য আকাশ ড্রয়ার থেকে এক জোড়া কানের দুল আর একটা রিং ইরাকে পরিয়ে দেয়। এইগুলো সবসময় পরে থাকবে, মানে তুমি যখন বাসার বাইরে যাবে তখনই কানের দুল আর হাতের রিং অবশ্যই পরে নেবে। ঠিক আছে, মনে থাকবে। এখন আমাকে বিদায় দাও। আমার প্রাপ্যটা তো বুঝিয়ে দাও। এরপর ইরা কিছু একটা নেয়, আবার ইরাও সেমভাবে চাইলে আকাশও দিয়ে দেয়। এরপর ইরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সাথে 4-5 জন সিকিউরিটি যায় ওর সাথে। আসলে একটা মিটিং আছে বলে আকাশ যেতে পারেনি ইরার সাথে। এদিকে ইরা চলে আসে ভার্সিটিতে। ইরাকে দেখে ওর বান্ধবীগুলো তাকিয়ে আছে, কেননা ইরাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। তার উপর ডায়মন্ডের কানের দুল আর রিং দেখে তো ওরা আরও বেশি অবাক হয়। এরপর ওরা আড্ডা দেওয়ার জন্য একটা জায়গাতে চলে আসে। ওখানে ওরা আড্ডা দিতে থাকে। তখন, এরা চল তো, আমরা একটু ওইদিকে যাই। ওইদিকে তো জঙ্গল। গাছ আছে, চল তো। ঠিক আছে চল। ওরা ইরাকে নিয়ে একটু পিছনে আসে। এই ফাঁকে ইরাকে ওরা অজ্ঞান করে ফেলে। তারপর ডেভিলের লোকেরা তুলে নেয়।
আপনাদের হাতে তুলে দিলাম, তাহলে বাকিটা কাজ সেরে আবার আমাকে ফেরত দিয়ে দিবেন। চিন্তা করবেন না, আমাদের কাজ শেষ হলে আপনাকে আমরা জানিয়ে দেব। এরপর আপনি চলে আসলে আপনার সাথে বিয়ে দিয়ে দেব। কথায় আর কাজের মধ্যে কোনো মিল থাকলেই হয়। আমাদের বস যখন বলেছে তখন অবশ্যই মিল থাকবে। এই বলে ওনারা ইরাকে তো নিয়ে যায়। ওদিকে ডেভিল ইরার বাবাকে কল দিয়ে বলে। কল পেয়ে উনি আবারও আকাশকে সবটা বলতে থাকে। আকাশ সবটা শুনে কি বলছেন? এত কিছু কি করে হলো? আমি তো জানি না, আমাকে ডেভিল কল দিল। তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো। আকাশ কল দিয়ে ভার্সিটিতে আসে। এসে দেখে বডিগার্ডগুলো ভার্সিটির বাহিরে দাঁড়িয়ে আছে। ওদের সাথে কথা বলে ভিতরে এসে নদী আর তানুর সাথে কথা বলে, কিন্তু ওদের কথায় আকাশের কিছুটা খটকা লাগে। সেজন্য চলে আসে ওর বাসায় এসে আকাশ ওর ল্যাপটপ নিয়ে বসে। তারপর কিছু একটা দেখতে থাকে। দেখা শেষ হলে 20 জন সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ওই জায়গায় চলে আসে। তোমরা তাহলে পজিশন নিয়ে নাও, ভেতরে যাকে পাবে তাকেই মেরে ফেলবে। ওরা ভিতরে যেতে থাকে। ভিতরে যাকে পাচ্ছে তাকে মেরে ফেলছে। এদিকে তানু, নদী আর আবির ওরা ছিল ভিতরে। ওরা তো ভয় পেয়ে যায়। কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার, কি হচ্ছে এখানে? আমি নিজেই তো বুঝতে পারছি না কোনো কিছু। তোরা দেখে আয় তো কি হচ্ছে বাহিরে। জি বস। ওরা বাহিরে যায়। বাহিরে যেই বের হচ্ছে তাকেই মেরে ফেলতে থাকে। এদিকে বাকিরা তো আরো ভয় পেয়ে আছে। এদিকে আকাশ বডিগার্ড নিয়ে ভিতরে এসে ওদের দেখতে পায়। আমি আগেই জানতাম তোমরা এখানে। কি করে জানতেন ভাইয়া? তোমাদের সাহায্য ছাড়া ওরা যে এই কাজটা করতে পারবে না তা আমি বুঝতে পেরেছি। তা তোমাদের সব প্ল্যান আমি জেনেছি, শুনেওছি। আর আবি, তোমার অনেক শখ তাই না অন্যের বউকে বিয়ে করার? আজকে তোমার সে শখ আমি মিটিয়ে দেব। তোমাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার পরিচয় জানার পরও তোমাদের কি একটু ভয় হলো না? তোমাদের কি পরিণতি হতে পারে? সরি ভাইয়া, আমাদের মাফ করে দিন। আমরা এই ভুল আর কখনো করব না। তোমরা এই পর্যন্ত যখন চলে আসতে পেরেছো তখন আর অনেক কিছুই করতে পারো। সেজন্য আবিরের সাথে তানোর বিয়েটা করিয়ে দিবে তোমরা। 3-4 জন তোমরা ওদের নিয়ে যাও, বাকিটা আমি দেখতেছি। কিছু বডিগার্ড ওদের নিয়ে যায়। ওদিকে আবির ডেভিলের কাছে আসে। সত্যি স্যার, আমি জানতাম না উনি আপনার স্ত্রী হয়। যদি আগে জানতাম, বিশ্বাস করুন আমি কখনোই এই কাজটা করতাম না। এটা ভুল নয়, তোরা অনেক আগ থেকেই ইরার ক্ষতি করার চেষ্টা করে এসেছিস। তোকে আজকে আমি বাঁচিয়ে রাখবো না। এই বলে আকাশ গুলি করে ডেভিলকে মেরে ফেলে আর ইরাকে নিয়ে চলে আসে হসপিটালে। ডক্টর ইরাকে একটা ইনজেকশন দেয় যেন জ্ঞান তাড়াতাড়ি করে ফিরে আসে। এদিকে পরিবারের সবাই চলে আসে হসপিটালে। 1 ঘন্টা পর ইরা জ্ঞান ফিরে যখন আকাশকে দেখে তখন জড়িয়ে ধরে কান্না করতে থাকে। চিন্তা করো না, আমি তো আছি। আমি থাকতে আমার বউয়ের কেউ ক্ষতি করে দেবে তা আমি হতে দিতে তো আর পারি না। কিন্তু তুমি আমার খোঁজ পেলে কিভাবে? তোমাকে যে কানের দুল আর রিং দিলাম এগুলোর মধ্যে ট্র্যাকার লাগানো আছে। এর মাধ্যমে আমি সবটা জানতে পারি। দেখো আকাশ, আমার অন্য কোনো বডিগার্ড লাগবে না। তাহলে তোমাকে আমি সেফ রাখবো কি করে? শুধু তুমি আমার বডিগার্ড হয়ে থাকলেই হবে। এছাড়া আমার অন্য কোনো বডিগার্ড আর চাই না। ঠিক আছে, আমি তোমার বডিগার্ড হয়ে মৃত্যুর আগ পর্যন্ত থেকে যাব। এই কথাটা শুনে ইরা আবারও আকাশকে জড়িয়ে ধরে। আর এভাবেই গল্পটা শেষ হয়। গল্পটা কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। গল্পে এখানে আমাদের আকাশের অনেক চরিত্র তুলে ধরা হয়নি, কারণ এখানে শুধু বডিগার্ডের কাহিনী তুলে ধরা হয়েছে। সেজন্য আকাশের পুরো চরিত্র তুলে ধরিনি এই কারণে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।